বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমার লাইভে যারা আমার বক্তব্য শুনছেন এবং শুনবেন সকলকে সালাম, শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আসলে মনটা অত্যন্ত ভারাক্রান্ত। 10 তারিখ সকাল 4:30টায় আমি চেকআপের জন্য আমেরিকা যাব। আপনারা জানেন ইতিমধ্যে আমি অসুস্থ হয়ে আমেরিকা গিয়েছিলাম। আমার 2টা টিউমার পেটে ধরা পড়েছে। চিকিৎসক বলেছেন যদি একটা টিউমার, এটা যদি ক্যান্সারের জীবাণু থাকে তাহলে উনি বেশি দিন বেঁচে থাকবেন না। আল্লাহর অশেষ মেহেরবানি, তখন ক্যান্সারের জীবাণু ছিল না। এখন আবার চেকআপে যাচ্ছি, আল্লাহ কি করে জানি না। তো আমি আজকে আমেরিকা যাওয়ার পূর্ব মুহূর্তে কিছু আবেগ আপনাদের সামনে প্রকাশ করতে চাই। আমি যে কথাটা আপনাদেরকে বলেছিলাম, আমি সাহস করে সত্য কথা বলবো, অন্যায়, অবিচার, অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করব। আমি আমার কথা থেকে সরে যাইনি। কৌশলগত কারণে চুপ ছিলাম। কিন্তু দুঃখজনক হলেও সত্য, গত কয়েকদিন আগে আমার বড় ভাই, আমার পিতৃতুল্য বড় ভাই ওবায়দুল কাদের সাহেবের সাথে আমি দেখা করেছিলাম। উনি আমার সাথে যে প্রতিশ্রুতিগুলা দিয়েছেন, একটা প্রতিশ্রুতিও এখন পর্যন্ত বাস্তবায়িত হয়নি। শুনেছি ওসি একটা বদল করা হয়েছে। ওসি একজনকে সরালে কি কোম্পানিগঞ্জের গত 5 মাসের সমস্যার সমাধান হবে? এটা অত্যন্ত দুঃখজনক বিষয়। আজকে আমি অন্য বিষয়ে যাই। প্রথমেই আমার নেত্রী শেখ হাসিনা এই করোনাকালীন সময়ে অত্যন্ত গণবান্ধব একটা বাজেট পেশ করেছেন। এই জন্য আমার নেত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আসলে কষ্টের সহিত বলছি, আমি কি অপরাধ করেছি জানি না। ইতিমধ্যে আমার ফেসবুক আইডি লক করা হয়েছে। আমাকে মিডিয়া থেকে সরিয়ে নেওয়া হয়েছে। কাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আমি জানি না।
কারা এ ষড়যন্ত্র করছে এটা সকলের কাছে দিবালোকের মতো স্পষ্ট। মিডিয়া থেকে তো অনেক আগে সরিয়ে দিয়েছে। কে দিয়েছেন আপনারা জানেন। ঢাকাতে সংবাদ সম্মেলন, সেখানে সময় ইসলাম চ্যানেলের দায়িত্ব নিল। সংবাদ সম্মেলনের সকল আয়োজন উনি করবেন। দুঃখজনক হলেও সত্য, আমাকে সেদিন হোটেল থেকে যাতে বের হতে না পারি সেজন্য নানা রকম ষড়যন্ত্র করেছে। তারপরেও আমি ব্লাড টেস্টের কথা বলে খুব ভোরে হাসপাতালে গিয়ে সেখান থেকে আমি প্রেস ক্লাবে গিয়ে শুনলাম সময় ইসলাম নাকি আমার সংবাদ সম্মেলনের কোনো আয়োজন করে নাই। খবর নিয়ে তার কোনো খোঁজ নেই। পরবর্তী পর্যায়ে শুনলাম তাকে নাকি কোন বড় নেতা গাজীপুরের মেয়র জাহাঙ্গীরকে দিয়ে এটা বন্ধ করানো হয়েছে। বন্ধ করার পর কিছু সাংবাদিক আমি ডেকে নিজের উদ্যোগে সাংবাদিক সম্মেলন করেছিলাম। সহযোগিতা পাইনি কারো। প্রেস ক্লাবের প্রেসিডেন্ট ফরিদা আপা অত্যন্ত চমৎকার কথাবার্তা এর আগে একদিন হয়েছে, কথাবার্তা বলেছেন, কিন্তু ওনাদের সহযোগিতাও সেদিন পাইনি। সেক্রেটারি ইলিয়াস খান সাহেব, ওনার সাথেও একবার দেখা হয়েছে। উনি বিএনপি ঘরানার লোক। ফরিদা আপা, আমার অপরাধ, আমি প্রেস ক্লাবে যেদিন সাংবাদিক সম্মেলন করেছিলাম সেদিন বলেছিলাম প্রেস ক্লাবের প্রেসিডেন্ট এবং সেক্রেটারি রাজনৈতিক স্ট্যান্ডবাজি করে। এই একটা অপরাধ। এই অপরাধে যেখানে ওনার স্বামী নাইম নিজাম সাহেব বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক, তিনি আমার বিষয়ে লিখেছেন এবং আওয়ামী লীগের সাবেক সেক্রেটারি সম্পর্কে লিখেছেন যে আমরা দুইজন আওয়ামী লীগের সম্পদ। সৈয়দ আশরাফ সাহেব। কিন্তু আজকে আমি যখন রাজনৈতিক স্ট্যান্ডবাজির কথা বললাম, উনার স্ত্রীর মিডিয়া নিউজ 24 প্রতিনিয়ত আমার বিরুদ্ধে বিষোদাঘাত করে। ওনারা কি রাজনীতিক স্ট্যান্ডবাজি করেন না? আজকে সব মিডিয়াগুলো আমার থেকে দূরে, অথচ এই মিডিয়ায় আমাকে বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে পরিচিতি হওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। মিডিয়া সম্পর্কে আজকে আমি বলবো, এটাও আজকে
দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে, অনিয়মে ভরে গেছে। কিছু কিছু সাংবাদিক এমন সব কাণ্ড করে, এটা মিডিয়া জগতে যারা আছে তাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। গণভবনে আমাদের একটা প্রোগ্রাম ছিল মাননীয় প্রধানমন্ত্রীর সাথে। সেই প্রোগ্রাম শেষে আমরা বাইর হয়ে, আমাদের এখানকার আওয়ামী লীগ করে গণবাহিনীর প্রধান ছিল, তার কাছে এক সাংবাদিক কিছু সহযোগিতা চাইল। উনি পকেট থেকে 20টা টাকা দিল। সে ওই 20টা টাকা নিয়ে নিল। আমার লজ্জায় মাথা হেট হয়ে গেছে। সে কিভাবে 20টা টাকা একে দিল, আর ও কিভাবে এই 20টা টাকা নিল? কোথায় নেমে গেছে আজকে সাংবাদিকেরা? সাংবাদিকতার নামে আজকে সারা দেশে এইভাবে অনিয়ম চলছে। এগুলা বন্ধ হওয়া দরকার। সাংবাদিকেরা জাতীয় বিবেক, আজকে তাদের ভাবমূর্তি নষ্ট করার জন্য সাংবাদিকতার নামে কিছু লোক আজকে অপকর্ম করছে। আর সাংবাদিকদের প্রতি আমার আহ্বান, আপনারা সাংবাদিকতা করেন, আপনারা কি কারো ইঙ্গিতে চলেন? কেউ কি আপনাদেরকে প্রভাবিত করে? আপনারা কেন প্রভাবিত হবেন? আপনারা কেন সাংবাদিকেরা কারো নির্দেশে চলবেন? এটা অত্যন্ত দুঃখজনক। এটা সাংবাদিকদের, আমি মনে করছি, জাতির কাছে মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে। কেন আপনারা নিয়ন্ত্রিত হবেন? আমরা তো কথায় কথায় বলি সংবাদপত্রের স্বাধীনতা আছে। হস্তক্ষেপ কেনই করলেন যারা করেছেন? আর আপনারাই বা কেন আমাকে মিডিয়া থেকে দূরে সরিয়ে দিলেন? এটা জাতির কাছে আমার প্রশ্ন। কষ্ট লাগে। আজকে তোফাজ্জল হোসেন মানিক মিয়ার মতো সাংবাদিকে বড় অভাব। মার্ক টালি স্বাধীনতা যুদ্ধের সময় যে ভূমিকা বাংলাদেশে পালন করেছে, বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে তার নাম সংলাপ করে লিখিত থাকবে। আপনারা কি ইতিহাস সৃষ্টি করতে চান না? সাংবাদিক ভাইরা নিজেদেরকে বিকিয়ে দেন। দুঃখজনক। এগুলা থেকে বেরিয়ে আসে। আর যারা করেছেন, ক্ষমতা চিরস্থায়ী নয়, এটা শেষ আছে। আজকে বিদেশে যাব, কষ্ট লাগছে। কিছুদিন আগে ষড়যন্ত্র হয়েছে নেত্রীর বিরুদ্ধে। দক্ষিণ এশিয়ার একটা দেশ নেত্রীকে ক্ষমতা থেকে সরানোর ষড়যন্ত্র করেছে। সেই ষড়যন্ত্র ব্যর্থ হয়ে গেছে। কেউ কেউ ষড়যন্ত্র করেছে হেফাজতকে দিয়ে, সেই ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে। আজকে বিদেশ থেকে আমাকে অনেকে ফোন করে বলে
যে বাংলাদেশে নাকি তৃতীয় শক্তিকে ক্ষমতায় বসানোর একটা ষড়যন্ত্র চলছে। এটা কার মাধ্যমে? যেটা আমি বিদেশ থেকে শুনা, বিদেশে অনেক গুরুত্বপূর্ণ লোক আমাকে বলেছেন বাংলাদেশে নাকি সরকারি গোয়েন্দা সংস্থার একটা অংশ তৃতীয় কোন শক্তিকে ক্ষমতা বসানোর চক্রান্ত করছে। এটা করতেও পারে। আরেকটা হতে পারে বিএনপি এবং জামাত তাদের কর্মীদেরকে সাঙ্গা করার জন্য এই ধরনের কথা বলে বেড়াচ্ছে। দুটাই হতে পারে। সেজন্য সরকারের সাথে যারা সংশ্লিষ্ট, সরকারের নীতি নির্ধারণ মহলকে আজকে সজাগ থাকতে হবে। বঙ্গবন্ধুকে হত্যা করে এদেশকে 100 বছর পিছিয়ে দিয়েছে। আজকে জননেত্রী শেখ হাসিনা যদি ক্ষমতার বাইরে যায় তাহলে বাংলাদেশ 1000 বছর পিছিয়ে যাবে। শেখ হাসিনাকে বিরুদ্ধে ষড়যন্ত্র করে কার বিরুদ্ধে? যে নেত্রী আজকে বিশ্বের সৎ প্রধানমন্ত্রীদের মধ্যে একজন, 3 জন প্রধানমন্ত্রীর মধ্যে একজন, যে নেত্রী শেষ রাতে ঘুম থেকে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে, এরপরে ফজরের নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে 4টা মুড়ি চা খেয়ে রেডি হয়ে রাত্রে 12টা থেকে 1টা পর্যন্ত দেশের জন্য এবং দলের জন্য কাজ করে। আজকে বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলছে। বিশ্ব ব্যাংককে চ্যালেঞ্জ দিয়ে বলেছে নেত্রী, যখন বিশ্ব ব্যাংক থেকে বলা হলো পদ্মা সেতুতে দুর্নীতি হয়েছে, কাজ শুরু হওয়ার আগে কিসের দুর্নীতি? চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে আমার নেত্রী বলেছে পদ্মা সেতুতে কোনো দুর্নীতি হয় নাই, কাজও এখনো শুরু হয় নাই, কিভাবে দুর্নীতি হবে? আমি নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করব। আজকে পদ্মা সেতু বাংলাদেশে দৃশ্যমান। সেদিন দেখতে গিয়েছিলাম মাওয়া ফেরিঘাট, রাস্তার দুই পাশে তাকিয়ে দেখলাম এটা মনে হয় সিঙ্গাপুর। আমার থেকে প্রতীয়মান হয়েছে যে সিঙ্গাপুর এটা কিভাবে দেশকে এগিয়ে নিচ্ছে জননেত্রী শেখ হাসিনা। আজকে দেখেন বঙ্গবন্ধু স্যাটেলাইট উত্তোলনের মাধ্যমে জননেত্রী শেখ হাসিনা মহাকাশ জয় করেছে। মিয়ানমার এবং ভারতের সাথে আইনি লড়াই করে জননেত্রী শেখ হাসিনা সমুদ্র জয় করেছে। আজকে দেখেন আমাদের প্রবৃদ্ধি প্রায়
8%, রিজার্ভ 45 বিলিয়ন মার্কিন ডলার, মাথা পিছু আয় $1800 মার্কিন ডলার। আজকে নারীর ক্ষমতায়নে সারা বিশ্বে বাংলাদেশ রোল মডেল। জননেত্রী শেখ হাসিনা করোনাকালীন সময়ে বাংলাদেশের অর্থনীতিকে এমন পর্যায়ে পৌঁছিয়েছেন, এখন অর্থনৈতিক প্রবৃদ্ধি দক্ষিণ এশিয়ার মধ্যে প্রথম। করোনাকালীন সময়ে আর্থিক ও ত্রাণ সহযোগিতা সর্বক্ষেত্রে করেছে। আজকে জলবায়ু মোকাবিলা 1 বছরের ডেল্টা প্রজেক্ট করেছে জননেত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার উন্নয়নের কথা সারা দিন বললে শেষ হবে না। 90 রাস্তাঘাটের উন্নয়ন হয়েছে, বিভিন্ন জেলার সাথে ঢাকার 4 লেন হয়েছে। আমাদের নোয়াখালীতে দেখেন, আমাদের এলাকায় আসতে আগে 6 ঘন্টা লাগতো, এখন 2.5 ঘন্টা 3 ঘন্টা আসা যায়। 4 লেন ঢাকা চট্টগ্রাম। অন্যগুলা তো আমি নিজেই অনেকগুলা দেখে আসলাম, বিভিন্ন জেলার সাথে হচ্ছে, আমাদের নোয়াখালী জেলার সাথেও হচ্ছে। বললে এখানে আমাদের এখানে এখন 2 ঘন্টা 2.5 ঘন্টা সময় লাগে আসতে। শুধু রাস্তা 4 লেন হয় নাই, আমাদের 3টা ব্রিজ, গোমতী, তারপরে মেঘনা, ওই যে শীতলক্ষানি, এটা কাশপুর ব্রিজ, এই 3টা ব্রিজও 4 লেন হয়েছে। এভাবে সারা দেশে উন্নয়ন হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানের দিকে তাকান, 90 শিক্ষা প্রতিষ্ঠানে ভবন হয়েছে। সারা বাংলাদেশে প্রত্যেকটা উপজেলাতে 15 কোটি টাকা ব্যয়ে আমার নেত্রী শেখ হাসিনা মডেল মসজিদ করছে। সেই মসজিদগুলাতে ইসলামের রিসার্চ হবে, শুধু নামাজ পড়া হবে না, ইসলামের রিসার্চও সেখানে হবে, লাইব্রেরি থাকবে, ইসলাম সম্প্রচারের বিভিন্ন পদক্ষেপ সেখান থেকে নেওয়া হবে। তারপরে এই করোনাকালীন সময়ে বিভিন্ন মাদ্রাসার শিক্ষকদের মধ্যে অনুদান দেওয়া হয়েছে, স্কুলের শিক্ষকদের মধ্যে অনুদান দেওয়া হয়েছে। তারপরে বিভিন্ন জেলা হেডকোয়ার্টারে একটা করে মন্দির স্থাপন করা হচ্ছে। বিভিন্ন উপজেলায়, বাংলাদেশের সব কয়টা উপজেলাতে 10 লক্ষ টাকা করে 4টা মন্দিরে দেওয়া হয়েছে। 4টা মন্দিরে 10 লক্ষ টাকা করে প্রত্যেকটা উপজেলায় 4টা মন্দিরে দেওয়া হয়েছে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতেও, যেহেতু আমাদের এখানে অন্য ধর্মের লোক নাই, আমরা দেখছি না, অন্য ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতেও জননেত্রী শেখ হাসিনা আজকে সহযোগিতা দিয়ে যাচ্ছে। গরিবের জন্য রাজনীতি করত বঙ্গবন্ধু, গরিবের জন্য বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগের মাধ্যমে একটা প্ল্যাটফর্ম করে দ্বিতীয় বিপ্লবের কর্মসূচির ডাক দিয়েছে। আওয়ামী লীগের সাথে কৃষক এবং শ্রমিককে সংযুক্ত করে বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ গঠন করেছে, অর্থাৎ কৃষক রাজ শ্রমিক রাজ প্রতিষ্ঠা করার জন্য।
গরিবের জন্য বঙ্গবন্ধু যখন কাজ করতে গেল, বঙ্গবন্ধু যখন ঘোষণা করলেন বিশ্ব 2 শ্রেণীতে বিভক্ত, শোষক আর শোষিত, আমি শোষিত মানুষের পক্ষে আছি। বঙ্গবন্ধু যখন বলল 3 তলার মানুষগুলোকে আমি 1 তলায় আনতে চাই, আর বস্তির মানুষগুলোকে আমি তাদেরকেও 1 তলায় আনতে চাই, যখন এই ঘোষণা দিল, যখন কবির ভাষায় বঙ্গবন্ধু বলল তোমরা থাকবে 3 তলার উপরে, আমরা থাকবো নিচে, তোমাদেরকে দেবতা মানবো, সে কথা আজ মিছে। বঙ্গবন্ধু যখন বললেন শ্রী আনন্দের পরিণতিতে শেখ মুজিব মার্কিন সাম্রাজ্যবাদের কাছে মাথা নত করবে না, ঠিক তখনই সাম্রাজ্যবাদের এদেশীয় পদলেহী কুত্তা মুস্তাকের নেতৃত্বে পা দিয়া জল্লাদেরা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছে। আজকে গরিবের জন্য কে কথা বলে? শেখ হাসিনা। বাংলাদেশে 70,000 গরিব পরিবারের মধ্যে বিনা পয়সা ঘর বিতরণ করেছে, আরো 60,000 ঘর বিতরণের প্রক্রিয়াধীন আছে। গরিবদের জন্য একটি বাড়ি একটি খামার চালু করেছে, আবাসন করেছে, গুচ্ছগ্রাম করেছে, আরো বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, স্বামী পরিত্যক্তা মহিলাদের ভাতা সহ 111টা ভাতা চালু করেছে গরিবের জন্য। তারপরে আজকে দেখেন গরিবের জন্য বিজিডি কার্ড দিচ্ছে, প্রত্যেকটা ইউনিয়ন আছে, পৌরসভাতে অবশ্যই এটা নেই, আমাদেরকে বিজিএফ দেয় ঈদের সময়। বিভিন্ন ভাবে গরিব মানুষের মধ্যে সহযোগিতা। এবারে করোনার সময় কয়বার সহযোগিতা করল, 450 টাকা করে আমার পৌরসভায় 5,000 লোককে দেওয়া হয়েছে। তাহলে সারা বাংলাদেশে এভাবে, আর আমাদের উপজেলাতে এভাবে দেওয়া হয়েছে না সব ইউনিয়নে? এর আগে করোনা শুরুতেও নেত্রী বিভিন্নভাবে সহযোগিতা করেছে গরিবের জন্য। আজকে দেখেন মানবতার মাকে শেখ হাসিনা, মানবতার ফেরিওয়ালা শেখ হাসিনা। রোহিঙ্গা 15 লক্ষ রোহিঙ্গা মিয়ানমার থেকে এসেছে, তাদেরকে আজকে পুনর্বাসন কে করেছে? শেখ হাসিনা করেছে। পৃথিবীর বহু দেশ, উন্নত দেশ আজকে সহমর্মিতা দেখিয়েছে, সহযোগিতা করেছেন, কিন্তু 1 লক্ষ রোহিঙ্গা নিয়ে পুনর্বাসন করে নাই। পুনর্বাসন কে করছে? শেখ হাসিনা করছে। তাহলে মানবতার মা হিসেবে আজকে বিশ্বের দরবারে পরিচিতি লাভ করেছে জননেত্রী শেখ হাসিনা। বাসান থেকে রোহিঙ্গাদের জন্য সেখানে ক্যাম্প করছে, তাদের খাওয়ার ব্যবস্থা করতেছে, চিকিৎসার ব্যবস্থা করতেছে, তাদের নিরাপত্তার ব্যবস্থা করতেছে শেখ হাসিনা। এই মানবিক নেত্রীর বিরুদ্ধে আজকে ষড়যন্ত্র। দুঃখজনক। আজকে দেখেন ছিটমহলবাসী যাদের কোনো ঠিকানা ছিল, তারা কি ভারতের অধিবাসী না বাংলাদেশের অধিবাসী? আজকে তাদের আপন ঠিকানায় কে পৌঁছে দিয়েছে? জননেত্রী শেখ হাসিনা। এই অসহায় মানুষগুলার পাশে দাঁড়িয়েছে শেখ হাসিনা। আজকে শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র, শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র মানে
বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র, বাংলাদেশের জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র, মানবতার বিরুদ্ধে ষড়যন্ত্র। আমি যে কথা আগে বলেছি, বঙ্গবন্ধুকে হত্যা করে দেশকে 100 বছর পিছিয়ে দিয়েছে। আজকে শেখ হাসিনাকে যদি মাইনাস করা হয় 1000 বছর পিছিয়ে যাবে বাংলাদেশ। আজকে বঙ্গবন্ধু যদি থাকতো, বঙ্গবন্ধুর দ্বিতীয় বিপ্লবের কর্মসূচি যদি বাস্তবায়িত হতো, তাহলে বাংলাদেশ আজকে সিঙ্গাপুর হিসাবে পরিগণিত হতো। শেখ হাসিনা যে ভীষণ নিয়ে আজকে এগুচ্ছে, 2041 সালে বাংলাদেশকে উন্নত দেশে রূপান্তরিত করবে। শেখ হাসিনার ভীষণ তো সবই ইতিমধ্যে বাস্তবায়ন হয়েছে। স্বল্প উন্নত দেশ থেকে উন্নতশীল দেশে 2021 সালের আগেই রূপান্তরিত হয়েছে। ডিজিটাল বাংলাদেশ, সজীব ওয়াজেদ জয়কে নিয়ে যে ডিজিটাল বাংলাদেশের ঘোষণা দিয়েছে, বাংলাদেশের সুবর্ণ জয়ন্তীতে ডিজিটাল বাংলাদেশ হিসেবে বাংলাদেশকে প্রতিষ্ঠিত করবে। আজকে সুবর্ণ জয়ন্তী আসার আগেই বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে সজীব ওয়াজেদের সুদক্ষ এবং মেধা প্রজ্ঞার কারণে। আজকে কষ্ট লাগে সেই শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র। যারা ষড়যন্ত্র করেন, আপনারা কি দেশকে ভালোবাসেন, দেশের জন্য করছেন? তাহলে শেখ হাসিনার বিরুদ্ধে কেন ষড়যন্ত্র? শেখ হাসিনার বিরুদ্ধে কেন ষড়যন্ত্র? আমাদের নোয়াখালীরা কি বলে? নোয়াখালীরা বলে শেখ হাসিনা অশ্বকে দিব। এই কথাটা বলে না? এই কথাটা নোয়াখালীর লোক বলে, অর্থাৎ শেখ হাসিনা একাকী করিব, অর্থাৎ শেখ হাসিনা জনপ্রিয়। বাংলাদেশে যদি আমি এই কথাটা সবসময় বলুন, প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট যদি হয়, সেই ক্ষেত্রে শেখ হাসিনা 80 থেকে 85% ভোট পেয়ে বাংলাদেশের প্রেসিডেন্ট নির্বাচিত হবে, কেউ ঠেকাতে পারবে না। আর বাংলাদেশের যে কোনো কনস্টিটিউয়েন্সি থেকে জননেত্রী শেখ হাসিনা যদি নির্বাচন করে, সেই কনস্টিটিউয়েন্সিতে বিপুল ভোটে নির্বাচিত হবে শেখ হাসিনা। সে তার যোগ্যতা দিয়ে, মেধা দিয়ে আজকে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। ষড়যন্ত্র, আপনারা ষড়যন্ত্র করেন না। দেশকে যদি ভালোবাসেন, ওদের বিরুদ্ধে করেন। অপরাজনীতি যারা করে, এদেরকে সরানোর রাজনীতি করেন। দুর্নীতি যারা করে, ওদেরকে সরানোর রাজনীতি করে। যারা মাদক নিয়ে রাত দিন 24 ঘন্টা পড়ে থাকে, ওদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেন। শেখ হাসিনার বিরুদ্ধে কেন আজকে ষড়যন্ত্র করছেন? কেন চক্রান্ত করছেন? আজকে আমি একটা কথা বলি, কষ্টের সহিত কথাটা বলছি। আমাদের কিছু কিছু নেতা বলে শেখ হাসিনাকে খুশি করার জন্য, শেখ হাসিনা ছাড়া দলে কেউ অপরিহার্য নয়। হ্যাঁ, এটা ঠিক আছে, সত্য কথা বলছেন। তো শেখ হাসিনাকে একা করিব নাকি? আর কেউ অপরিহার্য না হইলে আপনারা যে কথাটা বলেন শেখ হাসিনাকে খুশি করার জন্য, আপনাকেও কারো কাজ নাই, দায়িত্ব নাই। শেখ হাসিনার অপশন নেই, একানি কাজ। দায়িত্ব কি শেখ হাসিনার একানি এ দেশ পরিচালনার?
আপনারা দলের বিভিন্ন দায়িত্বে আছেন, তারপরে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, আপনাদের মুখে দিয়ে কথাটা কেন আসে? কি বুঝাতে চান? শেখ হাসিনা এটাতে খুশি হয় না। শেখ হাসিনা ছাড়া অন্য কেউ অপরিহার্য নয়। আর অপরিহার্য নয়, ঠিক আছে, যারা বলেন তারা অপরিহার্য নয়। তারা শুধু তেল মারার কাজে ব্যস্ত। আপনারা দলের কেন কাজ করেন না? বিএনপিকে বলেন, এরা মিডিয়া সর্বস্ব রাজনৈতিক দল। আওয়ামী লীগের নেতারা আপনারা কি কি কাজ করেন? বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী, জাতীয় দিবসগুলোতে বিভিন্ন দলীয় প্রোগ্রামগুলোতে মুজিব কোট লাগাই, প্রথম সারিতে দাঁড়াইল্লা সিনিয়র নেতাগুলো অপমান করেন, অপদস্থ করেন। এগুলো আমরা টেলিভিশনের পর্দায় দেখি। এরপরে কোনায় যান? মালা দেওয়া শেষ, ছবি খাইয়ানো শেষ, এরপরে বাসার যায় বসে থাকেন। কেউ জিজ্ঞাসা করলে ওবায়দুল কাদের সেক্রেটারি, আমার দরকার আছে নাকি আমি সেখানে যাই আবার দল নিয়ে মাখামাখি করা দরকার আছে নাকি? এটা কি রাজনীতি? এটা কি রাজনীতির চরিত্র? যারা এগুলো করে, হ্যাঁ, শেখ হাসিনা সাকে অপরিহার্য আমরাও কোনো কাজ নাই, করিয়েন না, বই টানবে। কোন যুগে আমরা এই স্বাধীনতা যুদ্ধ বলেন, যত আন্দোলন বলেন, গণ আন্দোলন করছি, স্বৈরাচার বিরোধী আন্দোলন করছি, সব জায়গাতে একটা টিম ওয়ার্ক ছিল। কি মিথ্যা? স্বাধীনতা যুদ্ধের সময় বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে সৈয়দ নজরুল, তাজউদ্দিন, মনসুর আলী, কামরুজ্জামান, এদের সমন্বয়ে একটা টিম ওয়ার্ক ছিল। তারপরে যুবক ছাত্রদেরকে নিয়ে একটা টিম, আলাদা টিম ওয়ার্ক ছিল। সিরাজুল আলম খান, শেখ ফজলুল হক মনি, তারপরে আব্দুল কুদ্দুস মাখন, শাহজাহান সিরাজ, আসমা আব্দুরব, নূরে আলম সিদ্দিকী, এদেরকে দিয়া একটা টিম ওয়ার্ক ছিল। ভুল বুঝাবুঝি ছিল, সবসময় ছিল, কিছু কিছু থাকে, এগুলা থাকা অস্বাভাবিক কিছু না। কিন্তু দলের প্রশ্নে, দলের কাজের প্রশ্নে সবাই এক ছিল। আজকে ওবায়দুল কাদের সাহেব সেক্রেটারি, আমার দরকার আছে না। নেতা তো মেলা, অনেক নেতা, আর বাতিজের নেতা হয়েছে। আর কোনোদিন আওয়ামী লীগ অফিসে দেখি নাই, আমার কোম্পানিগঞ্জের অফিসে বা কোথাও আমি দেখি নাই আওয়ামী লীগ করতে। আমার আপন বাতিজা, হে একটা কি কমিটি ওখানে বার করছে, যে এগুলা কি উপ কমিটি, হে উপ কমিটির কি সদস্য, আয় লাগে যে ঘুরিয়ে যাম, কি রে এত কোনোদিন দলে নাই, এটা বানালি ওকে? হ্যাঁ, 800, 900, 1000 কমিটি, এগুলোর কারবার কি? সিনিয়র নেতা 2-1 অপকর্ম করে, এগুলোর কারবার কি? এগুলোর কারবার হইল জুইল্লার মতো। ওই যে ওবায়দুল কাদের সাহেবের কর্মচারী জুইল্লা লং আইল্যান্ড বাই করছে, হাতে ইনকাম কি? হাতে কি ব্যবসা করে? লং আইল্যান্ড বাই করছে কিভাবে? মন্ত্রী মহোদয়ের ভিজিটিং কার্ড ব্যাগ হাতের কাছে। হাতে সারা দেশে এমপি এবং সবার কাছে ভিজিটিং কার্ড এটা ধরা দি নেতা সালাম করছে। আর আমার ভোটের সময় ওই ছেলে অনিয়ম করছে, আমার ভোটের সময় টাকা ঢুকা মানুষের থেকে আনি লুটপাট করে খেয়েছে, এখন লং আইল্যান্ড বাই করছে।
এই অধিকাংশ নেতা যারা এগুলা এই যে কোনো দলের সাথে সম্পৃক্ততা এদের নাই, কিচ্ছু নাই, এরা পদ পদবি একটা নেকি জন্য বিদেশ টিদেশ যাওয়ার লাই, লুটপাট করে খাইবার লাই, সান্দাবাজি করার জন্য। বিদেশে গেলে দেখা যায়, আমি বিদেশ গেছি, আমি আমেরিকা গেছি, আমি সিঙ্গাপুর গেছি, আমি সরকারি সফরে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড গেছি, সেসব দেশে গেছি, সব জায়গাতে দ্বিতীয় সারির নেতা, প্রথম সারির কম, প্রথম সারির নেতারা সালাক কিছু ছেলে টেলে দিয়ে করাইছে, দ্বিতীয় সারির এই নেতাগল এই নাম টাম লাগাই দিয়ে তারা বিদেশে বাড়ি গাড়ির মালিক হয়েছে, প্রত্যেকটা বাঙালির মুখে মুখে। মিথ্যা কথা বললে জিজ্ঞা দিয়ে, খালি আমাদের দল না, ব্যাগ দলের প্রত্যেকটা দলের মুখে মুখে। আমি আজকে দলের নেতা কর্মীদের প্রতি আহ্বান জানাবো, আপনারা মানবতার কাজ করুন আর আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নেন। জাতীয় নেতাদের পরামর্শ দেওয়ার যোগ্যতা আমার নেই, সেই যোগ্যতা আমার নেই। কর্মীদেরকে বলবো, আজকে অনেকে ক্ষোভ দুঃখে মান অভিমানে ঘরে বসে দিয়েছেন। আপনি ত্যাগী লোক, ঘরে বসে থাকলে আপনার কথা কে শুনবো নাকি? শুনে নাকি? আর ত্যাগী লোকেরা অপরাজনীতিকে প্রতিষ্ঠিত করছে। প্রমাণ নোয়াখালী। এখানে এই যে একরাম ছেলেটা ঢুকলো, এটা আমাদের অনেক ছোট বয়সে। এখানে যে ঢুকলো, কারা সহযোগিতা করছে? কারা সহযোগিতা করছে? সহযোগিতা করছে এই প্রেসিডেন্ট খায়রুল আলম সেলিম। আপনারা দেখছেন নি, ওই যে নোয়াখালী জেলা আওয়ামী লীগের মিটিং এর জন্য, বৈঠকের জন্য যে ইয়ে করা হয়েছে, অফিস করা হয়েছে, সে অফিসের সিস্টেমটা তো দেখছেন। মাঝামাঝি জায়গাতে সভাপতি বসে, আর আরগুলো হইলে যাই ওয়ার্কিং কমিটির সদস্যদের জায়গা বা কর্মীদের জায়গা। সেলিম মাঝামাঝি বসে থাকে একরামুল করিম চৌধুরী, আর সেলিম মিয়া ওই কর্মীদের কাতারে যায় বসে থাকে, সে সভাপতি। শরম লাগে না? লজ্জা লাগে না? আইলে সাববাদি চলে যাইতাম। এই রাজনীতির কি দরকার? সেলিম মিয়া আমারে কয় যে ডিসিএসপি আর কথা শুনে না, আর ইউনো আর কথা শুনে না, অন শুনে। আমি যখন চালাইছি কদিন নদিয়া শান্তিপুরি ভাষা, এখন শুনে, এখন নাকি ওনারে খুব ইজ্জত করে। একরাম চৌধুরী, আহারে, নোয়াখালীর এক এসপি একরাম চৌধুরী পার্টি অফিসে মিটিং করে, আমিও সেখানে বসাত। একরাম চৌধুরীর যায় ফিসনিধি যেভাবে সে দাঁড়ালো, এসপি, সে এমপি হইতে পারে, কিন্তু একটা এসপির ইজ্জত সম্মান এইভাবে বিকে দিয়ে সে যেভাবে দাঁড়ায় দিয়েছে নিরীহর মতো, এটা খুব কষ্ট লাগছে। হ্যাঁ, দেশ কি এভাবে চলব? এই যে কষি ত্যাগীরা, জননেত্রী শেখ হাসিনা এসছে নোয়াখালীতে, জেলা স্কুল ময়দানে জনসভা। আমি পৌরসভা তুমি গেলাম, একটা নৌকা নিয়ে গেছি, আঙ্গু তো ছোটখাটো ব্যাপার। আর সুন্নি মিয়ারা তো বিরাট এক নৌকা লই নেতৃত্বে দিবেলা, তো এখন সিস্টেম নাই, তখন সিস্টেম ছিল। সুন্নু মিয়া, সুন্নু ভাই আঙ্গ নেত্রী, যাদের লুঙ্গি সুন্নু হিসাবে বলে, হে লুঙ্গি সুন্নু, আমরা চাই যে এই নৌকা একখান বিরাট লই আমার সাথে চলল। কি সুন্নু ভাই আপনার হাতে এটা কি? কয় এটা একরাম চৌধুরী সাহেবের। তো আমি বললাম যে আপনি একরাম চৌধুরী সাহেবের, তো চুপ করে গেছে।
আপনি এত বড় নেতা, এত ত্যাগী নেতা, আমরা তো আপনাকে নেতা মানি। আপনি এক কমবের মতো ছেলে, হ্যাঁ তো এমপিও কাজ যেটাও হে নৌকা আপনি কেন নিবেন? তার ফিএস আছে, তার পুলিশ আছে, তাদের কি দিয়ে নিতে পারে, আপনি কেন নেন? এই যে ত্যাগীরা আঙ্গ আব্দুল উদুদ ফিন্টু নোয়াখালী একরামের ছেলের ছবি লাগাই দিয়ে হাতে পড়ে খাইছে। নষ্ট নষ্ট সরম যদি লাগে গো ঘন্টা দিয়ে হাঁটো। একরাম সর্দিদের যত অনিয়মের খাপলাপ বিজ্ঞান শিখেছে আমাদের ত্যাগী নেতারা। এত কত বড় নষ্ট এই একরাম। এই একরামের কারণে নোয়াখালী 26টা আমাদের এই কোম্পানিগঞ্জের 2টা সহ 26টা মায়ের বুক খালি হয়েছে। এই একরাম টেন্ডারবাজি, কোটি কোটি টাকা। বিদেশে যত উন্নত দেশ আছে সব দেশে একরামের বাড়ি গাড়ি আছে। আমি প্রমাণ করতে না পারলে আপনারা বলিয়েন, এটা 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 যদি তদন্ত করে বাইরে যাব, সব উন্নত দেশের সাথে বাড়ি গাড়ি আছে। কোত্থেকে এত টাকা? ব্যবসা, কি ব্যবসা করে? কত কোটি টাকার মালিক? বসুন্ধরা গ্রুপের, হাতে কি বসুন্ধরা গ্রুপের লোক নাকি? হাতে কি ইয়ে জমিদার বাবুল নাকি? এত টাকা কোত্থেকে পাইছে? এতে সমস্ত টেন্ডারবাজির টাকা লুট করে খেয়েছে। আর 2 হাজার রোজগারে প্রতিষ্ঠিত করছে, কোম্পানিগঞ্জে বাদল্লাহ হলাকে প্রতিষ্ঠিত করছে। সমস্ত কাজ তার। সে ওবায়দুল কাদেরের গালে গালে জুতা মারো, তালে তালে স্লোগান দি। হে এখনো কিভাবে নোয়াখালী জেলা আওয়ামী লীগের সেক্রেটারি থাকে আমি জানি না। কেমন ওবায়দুল কাদের সাহেব, কেমন হাতে হাতে ওবায়দুল কাদের সাহেবের মদ খাই, ওবায়দুল কাদের সাহেবের পিতারে কর রাজাকার, ওবায়দুল কাদের সাহেবের কর রাজাকার পরিবারের সন্তান। আমার আব্বা রাজাকার আছি, আমার আব্বা রাজাকার আছে। তুই প্রমাণ করতে পারবি ওরা লম্পট মধুদি, তুই প্রমাণ করতে পারবি? 1971 সালে মুক্তিযুদ্ধের সময় আমার আব্বা আমার বাড়ির পিছনে হিন্দু বাড়ি, রঘুনাথ বাবুদের বাড়ি, 52 জন সদস্য ছিল সে বাড়িতে। উনি খবর পেয়েছে আমার জায়গা ছিল, উনি আমার আব্বা দেখতে পেত না। কার্তুন খবর হয়েছে এত বাদ যাই আপনার এত গর্ত জ্বালা দিবে, এগুলো মারি গেলে। এই যে পুকুরের ইয়ের ভিতর, ফানের ভিতর, জমিনের ফানের ভিতর দিয়া কাপড় তুলি, তারপরে সেখানে যাই এদেরকে বাইর করে দিই, নিজে খায় দাঁড়ায় দিছে, দাঁড়ায় খায় এবং গেছে রেজাকার, গেছে আর কাজে কারো ঘরে ঢুকবে না তোমরা। তাদেরকে জিজ্ঞাসা করেন, লোকনাথ বাবুরে জিজ্ঞাসা করেন, অরবিন্দ আছে তাদের জিজ্ঞাসা করেন। আমার আব্বা রাজাকার, কেমন রাজাকার? আমার দাদা, আমার নানা সে কয় রাজাকার। এই শান্তি কমিটি। আর আমার নানা মারা গেছে 1963 সালে। শান্তি কমিটি কত সালে হয়েছে? হ্যাঁ, কত সালে হয়েছে শান্তি কমিটি? আমার নানা এমএলএ ছিল দীর্ঘদিন, আমার নানা সরকার চেয়ারম্যান ছিল দীর্ঘদিন। তারপরে উত্তর বাজারে মসজিদের ভিতরে বুড়ির মসজিদের ভিতরে মূর্তি একটা ঢুকে দিছে, হিন্দু গরিব অত্যাচার করবেল্লা। এগুলো হাবুল্লারা বাপেরা এগেন করছে, রামদীপ এই জানোয়ারেরা করছে। এরা ঢুকে দিই হিন্দু করে মারি বেল্লা। আমার নানা যাই সেখানে নামাজ পড়ি, উনি খায় করলে যে এই শোনো, হিন্দুরা কি জন্য এখানে
মসজিদের ভিতরে এই মূর্তি ঢুকাইব, তঙ্গ মাথাটা তোমরা ইয়ে করেছে, তোমরা যাচাই করি দেখো, তোমরা তোমাদের বিবেকের কাছে মিলে দেখো, বিবেকের সাথে এটা করতে পারে, মানুষকে না পারে না, এটা ষড়যন্ত্র। উনি সেটা সেদিন প্রতিহত করছে সাম্প্রদায়িক দাঙ্গা। আর আমার নানা শান্তি কমিটি কোথায়? 63 সালে মারা গেছে, 70 এলো, 71 এলো শান্তি কমিটি, আমার নানা বলে শান্তি কমিটি। এই জানোয়ার, এই কুত্তা একরামে বলে, তার বিরুদ্ধে এখনো ব্যবস্থা গ্রহণ করে নাই দল। টেন্ডারবাজি, চাকরি বাণিজ্য সমস্ত আজকে প্রশাসন তার কাছে জিম্মি, তার কাছে। আজকে আমাদের শুধু কোন নোয়াখালীতে না কষ্ট লাগে, অপরাজনৈতিক হোতাদেরকে আমরা প্রশ্রয় দিছি, আমরা সুযোগ সুবিধা দিছি। এখন আমি ত্যাগী কর্মীদের প্রতি আহ্বান জানাবো, আপনারা ঘরে ত্যাগী না বলি কাজ করেন, এদের বিরুদ্ধে ঢুকে না। দলকে বাঁচাতে হবে, দেশকে বাঁচাতে হবে। এটা দেশ থেকে লুট করে সব নিয়ে যাচ্ছে, বিদেশে ব্যাংকে কোটি কোটি টাকা তারা মালিক হচ্ছে। যারা আজকে রাতে রাতে স্লোগান দেয়, সকালবেলা কোন কোনে শীতের মধ্যে এমপিদের নির্বাচন করে, ইউনিয়ন পরিষদ, উপজেলা, পৌরসভার নির্বাচন করে, যারা আজকে বৃষ্টির মধ্যে মিছিল করে, উপবাস থাকে দলের জন্য, তারা আজকে বঞ্চিত, দুবেলা খেতে পায় না। তোমাদের লং আইল্যান্ড বাড়ি আমেরিকা, নিউ ইয়র্কের সবচেয়ে অভিজাত এলাকা, একটা মন্ত্রীর চাকর, লং আইল্যান্ড বাড়ি, এটা চলতে দেওয়া যায় না। আমি ত্যাগীদেরকে সারা বাংলাদেশে আজকে আমেরিকা যাওয়ার প্রাক্কালে আহ্বান জানাবো, আপনারা ঐক্যবদ্ধ হন, নিজেদের স্বার্থে, দেশের স্বার্থে, জাতির স্বার্থে আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। ত্যাগ ছাড়া কোনো কিছু অর্জন করা যায় না। অবশ্যই ত্যাগ করতে হলে আজকে ত্যাগী নেতা কর্মীদেরকে এগিয়ে আসতে হবে। 5 কুকুরদেরকে দিয়ে রাজনীতি হবে না। আজকে দলের অনেক নেতা আছে, শীর্ষ নেতা অনেকে আছে, আজকে ত্যাগ স্বীকার করার মানসিকতা আছে, কিন্তু তাদেরকে তো সেভাবে ত্যাগ স্বীকার করার মতো সেই পরিস্থিতি সৃষ্টি করে দিতে হবে, সুযোগ দিতে হবে। দলের অনেক ত্যাগী লোক আছে। মধুর সাহেব একদিন পত্রিকা লিখছে, দেখলাম কিয়া এই মিছিল বিএনপি, মধুর সাহেবের লেঙ্গি মারি ফালা দিছে আর পরে সাংবাদিকদেরকে আগামী দিন থেকে মিছিলে আসবো কিনা সেটা আমাকে ভেবে দেখতে হবে। এখন যদি মিছিল উঠতে না তারা লেঙ্গি খায়, হিনে কিনতে যাব, ত্যাগী নেতারা লেঙ্গি খেলে হিনে কিনতে যাব। অঙ্গাতে ওখানে শরীর গরম, মালক আমার দেশ বিজ্ঞানে লুট করে খাইলাম, মালক আমার শরীরে ওখানে গরম। তো আমরা ত্যাগীরা ঐক্যবদ্ধ হই, মানবতার কাজ করি, দেশের কাজ করি। এটা হলো আমি ত্যাগী নেতাদের কর্মীদের প্রতি আহ্বান জানাবো। আর নোয়াখালী কমিটির ব্যাপারে, যেসব এলাকা, খালি নোয়াখালী ন, এখন ব্যাংকে নিয়ে কথা কোথায় ন, নোয়াখালী যদি শুরু করি, যদি সিরাজগঞ্জে, নরসিংদীতে রাতারাতি
পরিবর্তন করা যায়, কমিটি ভেঙে দেওয়া যায়, তাহলে আমার এখানে ভেঙে দেওয়া যায় কেন? কেন যায় না? করোনা হুজুরাত, ওই হুজুরাত, এই হুজুরাত, হ্যাঁ, পঙ্গু করে দিতে চান দলটাকে। অপরাজনীতির হোতাদের কাছে বিক্রি করে দিতে চান দলকে। এই নোয়াখালী মালিক উকিলের নোয়াখালী, এই নোয়াখালী শহীদুদ্দিন ইস্কান্দার কসিদার নোয়াখালী, এই নোয়াখালী মুনির সাহেবের নোয়াখালী, এই নোয়াখালী আজকে রাজনীতি ওই যে যারা পরগাছা তাদের হাতে জিম্মি। একটা লগে একটা এমপি আছে, একটা এমপিও নেই। হাতে নোয়াখালীর কঠিন সম্রাট হইতেছে, আঙ্গরে মারি কোম্পানিগঞ্জও দখল করতেছে। হ্যাঁ, কারা আসতে বছর দিচ্ছেন? আপনি করে মানুষের কাছে জবাব দিতে হইব, যাতে পেটটার পাকা উঠে মরণের তরে পাখা গজাইছে, কেউ সম্মান দেয় না। নোয়াখালীর একটা লোক শুধু তাকে চ্যালেঞ্জ করছে, আর কেউ করে নাই, আমাদের নেতাও করে নাই। সেটা হলো মাহমুদুর রহমান বেলায়েত। এই ছেলের সাথে আমি সভাপতি থাকুন না, আমরা যখন ওনাকে সভাপতি বানিয়ে বেলাইছি, মাহমুদুর রহমান বেলায়েত সব সত্য কথা বলতেছে, এই ছেলেকে চ্যালেঞ্জ করছে। একটা লোক বলে নাই, সব দালালি করছে। একটা বাটপার ছেলে, সে মদ খেয়ে আমাকে গালিগালাজ করছে। আমি তো আর ওবায়দুল কাদের না, রবীন্দ্রসঙ্গীত গাইতাম। হাতে কারা আয় তুই খান কি দুধ আয় খেবার লাইবে হয়েছি, কারা তুই এগেন করার আয়রা তুই খান কি দুধ সালা দুধ বহুত আগে। হিয়ার তো দেখতাম যে আর মির্জাবাই করো শালা রে বেটা শালা। কে কোন দৃষ্টিকোণ থেকে নিবেন জানি না। আঙ্গুরে তো অনেকে ভাবে বলেন যে আমরা পাগল, উন্মাদ, অর্বাচীন বালক, নিজেকে প্রকাশিত করার জন্য কথা বলি, অসুন্দর কথা বলি। আমরা যখন এগুলা বলি তখন আমরা এই শব্দগুলা আমাদের ক্ষেত্রে প্রয়োগ করা হয়। হ্যাঁ, আমি এই কোম্পানিগঞ্জে বসুরহাট পৌরসভা 16ই জানুয়ারি নির্বাচন করছি। এর আগে আমি প্রত্যেকটা আমার জনসমাবেশে আমি বলছি জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের কথা, আমি বলছি ওবায়দুল কাদের সাহেবের উন্নয়নের কথা, আমি বলছি অপরাজনীতির বিরুদ্ধে কথা, আমি বলছি আমি সাহস করে সত্য কথা বলবো, আমি বলছি এক ভোট পেলেও আমি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করব। যে জিতবে তাকে স্বাগত জানিয়ে বাড়িতে ফিরে যাব। প্রত্যেকটা মিটিংয়ে বলছি, মাদকের বিরুদ্ধে বলছি, হেফাজতের বিরুদ্ধে বলছি না, বলছি। তারপরে ভোটে মানুষকে আনার জন্য, মানুষ ভোটের আগ্রহ নেই, ভোট কি করতে দিবেন, আঙুলকে ভোট দিবেলা দিবেন। তখন আমি সিদ্ধান্ত নিলাম কি করতে বললাম যে নির্বাচনের দিন যদি ভোট কারচুপির নির্বাচনের সাথে আমি থাকি তাহলে আল্লাহ মৃত্যু করো। তখন মানুষ আমার প্রতি বিশ্বাস করছে। 66% ভোট ইভিএমে বাংলাদেশের ইতিহাসে কোন নজির নাই। বিশ্বের কোথায় আছে কিনা ইভিএম আমার জানাশোনা নাই, থাকলে কোথায় এই নজির নাই। 66% ভোট কাস্ট হয়েছে ফেয়ার ইলেকশন, আর ইলেকশন হচ্ছে সকল দলের অংশগ্রহণে। সকল দল অভিনন্দন জানাইছে আমার। আমি কাস্টিং ভোটের 77% ভোট পাইছি। আমি এ পাগলায়
আমার এক ভাগ হেদিন কি হেটা তো হেদিনে পরিচয় করে দিয়েছে আর কি সেদিনই তো আমার ভাবুটি গড়ে উঠছে সারা বাংলাদেশের বাইরে যারা বাংলা ভাষাভাষী আছে তাদের কাছে। এটা অনেকে পছন্দ করেন না, তারা মনে করে যে এতে আবার এভাবে জনপ্রিয়তা বাড়ছে কোন আমি কন্ডা গড়ায় কোনো কইব আর কিছু দিতে নেই, কোনো ভোটে দাঁড়াইতেন না নিজের প্রকাশিত করার জন্য ভোটে দাঁড়াইতেন না। আমি কোনো ভোট চাই না নেত্রীর কাছে, কিচ্ছু চাই না। আমি চাই দলে পরিশুদ্ধি। আমার দল অপরাধীদের কাছে জিম্মি থাকতে পারে না। বঙ্গবন্ধু এজন্য স্বাধীনতা আনেনি, বঙ্গবন্ধু এজন্য স্বাধীনতা দেয়নি। আজকে আপনি সারাদিন পরিশ্রম করবেন, কষ্ট করবেন দেশের জন্য, দেশের উন্নয়ন করবেন। 2-4 জন 10 জন এমপির জন্য, 50 জন এমপির জন্য আপনার সমস্ত অঞ্চল ধ্বংস হয়ে যাবে, এটা আমরা মেনে নেব না। আওয়ামী লীগের বঙ্গবন্ধুর একজন কর্মী হিসাবে 47 বছরের একজন সাধারণ কর্মী হিসাবে আমরা মেনে নেব না কোন অবস্থাতে। এরা সব লুটপাট করে একলামদের মতো এরা চপ খাইব, মানুষ হত্যা করিব, যা ইচ্ছা তা করিব, অস্ত্রবাজি করিব, এটাকে চলতে দেওয়া যায়? শেখ হাসিনা তো মানবিক নেত্রী। দেখেন কবিরাট কলেজ ছাত্রলীগের সেক্রেটারি, কোনটা কবিরাট ছোট্ট এলাকা, খবর পাইছে একটা অটোরিকশা ভাড়া দিছে ডিসি রেডি নেত্রী পাঠাইছে না। এই অটোরিকশাটা দেওয়াতে আপনার এই ছেলে ডেলি 400-500 টাকা ইনকাম করবো, তার ফ্যামিলিটা চলবে, আর কিছু লাগেনি। নেত্রী এই চিন্তা থেকে এটা দিছে। আর একরামের কাছে গেছে, একরামে ডাকি নিছে, এই তোমার ফেসবুকে দিবার লাগ কইছে কোনে ছেলে, দেখো তোমার ফেসবুকে দিবার লাগ কইছে কে বলি, ধমকায় পরে 20,000 টাকা দিছে। আর আমি দিছি 1 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা দিছি। আর বলছি যে ভবিষ্যতে তুমি ছোটখাটো দোকান টোকান যদি যেটা করো করো, আর যদি আমার একটা সুযোগ হোক, এখন করোনার সময় আমাদেরও বেতন দিতে অসুবিধা হয়, ভবিষ্যতে আমি তোমাদের দেখুন, প্রয়োজনে এখানে সুযোগ থাকলে একটা চাকরি টাকরি ব্যবস্থা করে দিব। ছাত্রলীগের সেক্রেটারি রিক্সা চালাইব, এটা দুঃখজনক। নোয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতি, জেলা যুবলীগের সভাপতি আমাদের পারভেজ ভাই অসুস্থ, 2টা কিডনি নষ্ট হয়ে গেছে, আমি 2 লক্ষ টাকা দিছি। দেখেন ব্যক্তি এই কোম্পানিগঞ্জ আগে মিজানুর রহমান সাজুর জন্য 15 লক্ষ টাকা, কিসের 10 লক্ষ, 15 লক্ষ টাকা প্রথম দিছে, 10 লাখ, পরে 5 লাখ, 15 লক্ষ টাকা দিছে। আরো 50,000 করি প্রায় এই কনস্টিটিউয়েন্সিতে প্রায় 100 লক্ষ করে দিছে। 100 রুপিকে আমাদের দলের 100 ত্যাগী নেতাকে দিছে নেত্রী। আর সারা বাংলাদেশের হিসাব করলে অবস্থা কোথায় যায়? আমি নিজে ব্যক্তিগতভাবে এখানে গড় পড়া গেছে 3.5 লক্ষ টাকা দিছি, আউমাজিরা গড় পড়া গেছে। তারপরে ইয়েতে দিছি, বাংলা বাজার দিছি 3 লক্ষ টাকা। তারপরে গড় পড়া আরো অনেকে আছে, এগুলা মিলাই সেখানে দেওয়া হয়েছে প্রায় গড় পড়া ব্যক্তিকে প্রায় দেওয়া হয়েছে 8,60,00,000 টাকা দিচ্ছে গৃহ নির্মাণের জন্য। একটা গরিব মানুষ এটা ফেসবুকে আসছে, আমি তাড়াতাড়ি গেলাম, সেখানে একটা গরিব লোক, তার ঘর নাই, আমি দেখি আশ্চর্য হইলাম। পরে 1 লক্ষ টাকা দিছি, আমি কিছু তুমি ঘর করো, প্রয়োজনে আরো সহযোগিতা করো। আরেকটা হিন্দু লোক ঘর পড়ে গেছে সরকারটা ইউনিয়ন, তাকে যাই 1 লক্ষ টাকা দিয়ে আসে। এখানে একটা প্রতিবন্ধী এই আমার পৌরসভায়, তাকে 1 লক্ষ টাকা দিছি। আমার একটা ছেলে রোডে আপনার কাজ করত, সেই ছেলে মারা গেছে, ফাঁসি দিয়ে মারা গেছে,
তাকে 1 লক্ষ টাকা দিয়েছি। এইভাবে গত 1 মাসে গৃহ নির্মাণের জন্য 8 লক্ষ টাকা দিয়েছি। তারপরে মসজিদগুলোতে মসজিদে প্রায় 2 লক্ষ টাকা খাগড়া ছবিতুন একজনে ইয়ে পাঠাইছে, এই যে মেসেজ পাঠাইছে, সেখানেও পাঠাইছে টাকা। আমরা নেত্রী আমাদেরকে নির্দেশ দিয়েছে গৃহ নির্মাণ করে দেওয়ার জন্য, আমি দিতেছি। আমি একটা আলাদা ফাইল খুলছি এটার জন্য, দিতেছি। আমরা তো আর ফুরা ঘরের 3-4 লাখ 8 লাখ টাকা বিঘার এবিলিটি আমাদের নাই। অন্তত গড়টা সংস্কার করিলেও থাকার একটা ব্যবস্থা করতেছি, চেষ্টা করতেছি, পর্যায়ক্রমে করব ইনশাল্লাহ। আমরা নেত্রীর প্রধানকে অনুসরণ করি। আর নেত্রীর এই যে 2 সন্তান, আজকে দেখেন আমরা সততার দৃষ্টান্ত দেখে ফেললা, অন্য কোথাও যাওয়া লাগবে না, অন্য দেশে যাওয়া লাগবে না, বাংলাদেশে যথেষ্ট। সজীব ওয়াজের জয়ের বিরুদ্ধে কোনো অভিযোগ আছে বলেন? একটা লোক বলতে পারব? সে ভদ্র নম্র, আর কোনো ইয়ে নেই। এই যে প্রধানমন্ত্রীর সন্তান হিসেবে একটা ইয়ে থাকবে না, এই যে এটার কি অহংকার থাকবে না, ওইটা নাই। ঠিক সায়না ওয়াজেদ পুতুল সেও একই। এটার নামে কোনো বদনাম আছেন? বঙ্গবন্ধু পরিবারের অনেককে লাগাম টানি দিচ্ছে নেত্রী, মন্ত্রীতন্ত্রীও তেমন বানানো দেখছেন। তারপরে বিজ্ঞা লফক দে, ওই কিছু কিছু শুনছেন না, লফক দে বিজ্ঞা ক্যাসিনিও ম্যাসিনোর লগতে ইজ্ঞা জড়িত আছে। নেত্রীর বাবুতি নষ্ট করি বেল্লাই এরা এগুলা করে। তারপরেও নেত্রী খুব কঠিন, কিন্তু আমার নেতারা কঠিন না। দেখেন এই যে আমাদের মায়াবাই, রাজপথ কাঁপানো নেতা, আমি মিছিল করছি 75-এর পরে। তারপরে এরশাদ বিরোধী আন্দোলন, খালেদা বিরোধী আন্দোলন, জিয়া বিরোধী আন্দোলন, এগুলোতে আমরা আপনার পিছনে মিছিল করছি। একদিন আর স্মরণ আছে জাতীয় পার্টির আমলে, ওই যে ইয়ের সেখানে ফকিরা ফুলের ইয়েন্দি তাদের অফিস আছে অপোজিটে জাতীয় পার্টি। আমরা অফিস থেকে মিছিল করি, মিজান মিয়া ছিল আমার সাথে, মিজান মিয়া সহ আমরা মিছিল করি, ওনার নেতৃত্বে আসছি। উনি নিজে স্লোগান দেন, এ মায়া ভাই স্লোগান দিয়ে সেখানে আসছি আর বোমা মারা শুরু হয়েছে। আমার পাশে একটা পড়ছে, মিজান মিয়াও পড়ে গেছে, আমিও পড়ে গেছি। মিজান মিয়া পরে আমরা দুইজন কোন দিকে কোনায় গেছি, আমার স্পিন্ডার লাগছে। এই মায়ের নেতৃত্বে মিছিল, মায়ের নেতৃত্ব দিয়া এই মিছিল তখন পরিচালনা করছি। এরপরে সকল আন্দোলনে মায়াবাই ছিল। সে মায়াবাই আজকে কোথা, কি জন্য? ছেলের কারণে কিছু অনিয়ম, ওই যে উত্তরা করছে, আর জামাই মানস মারি তার ইজ্জতটা ধ্বংস করে দিছে না, এতদিনের ত্যাগটা নষ্ট করে দিছে না। আঙ্গো কোম্পানিগঞ্জে আমাদের ভাগিনে আছে 3 জন, হ্যাঁ, ওই যে খালের ইয়ানে মার্কেট দিছে, খাল দখল করি, আর্মি সহ ভাঙ্গার জন্য আছে, কন্টেন্ট মোবাইলে আছে। আইবার হবে হাতে যে আচরণ দেয়ালো, সেখানে আরবির লোকেরা তার দিকে তাকা দিছে। তাদের গরিবতে বাইরে গিয়ে আছে, হিজা সহ যেভাবে লাড়ি দিবেন এখানে হাজার হাজার মানুষের সামনে। আর্মি অফিসার, আর্মির লোক একটা আমাদের একটা চেহারা দিকে, আপনি এখানে বসে থাকেন, আপনার কাছে মাপ চাই। আর পৌরসভার কর্মকর্তা কর্মচারীরা তো যথেষ্ট আছে, হেতে আর হেতাগো পরিবারে বাইল্লা আর কেউ একজন
এই কাজটা করছে যে কোম্পানিগঞ্জের মানুষের কি ভুলি যাবেনি এ হলা যে 6 জায়গা আপনার ভালো ধরা খাইছে এখনো তার গায়ে জলস করাতে আটকেন না বিজেপি ক্যাম্প বিজ্ঞান তো মন্ত্রীর নাম দিয়ে চুরিয়ে আছে তারপরে 6 জায়গা দখল করছে খবর লন সরকারি কোনো গোয়েন্দা সংস্থা থাকলে খবর লন বাদুল্লার হাতে মাদক বেছে বডি নিয়ন্ত্রণ আনে বাদুল্লা আসে সাপ আর তার লগে যেগুলো আরে বেগুন আর বাকিটা আরো দুটো আছে এগুনে এগিয়ে সাব কন্ট্রাক্টর এই যে ইয়াবার এতে এত তুম নি এতে বেছে বাবনি আর এগিয়ে এনে খায় হেতে আবার এই মদও খায় যাচ্ছা এনে অস্ত্রের ভান্ডার রাখছে পুলিশ প্রটোকল দি আমি আশ্চর্য হইলে হেতে কিয়া হেতে মদ খায় আন্দা হয়ে গেছে হেতে 20 বছর হেতের বাপে কয় এতে আর ক্লিনিক ইতে এই রুমে গেল এখানে জুয়া খেলা মদ খায় আর বেশ্যাবৃত্তি করে তুমি এত হাতে বাপে আর ক্লিনিক হরে আয় বাঙ্গি শুধু দোয়া দিছি 20 বছর হাতে আয় অন ইয়ানে আবার চালাইছে সান্দাবাজি করে মদ খায় পুলিশ তাদের ফটোকল ইয়া দে সেল্টার দে পুলিশ ফাঁড়া থাকে সেখানে বিত্তীয় অস্ত্র হিয়ান্তুন বাইরে 9 নম্বর ওয়ার্ডে আপনার 11 জন গুলি করছে হিয়ান্তুন দাঁড়ে পুলিশের সামনে আর রাহাচারে এই যে ট্যাবলেট বেছে ইয়াবা বেছে সেখানে পুলিশ সেল্টার দেয় হাতে গায়ে নিচ্ছে পুলিশটা হাতে কিয়া দারোগা জিগে আইয়ের হিসাবে হাতে তৈরি কন্ট্যাক্ট করে হাতে এত টেয়ার মালিক কোন তুলিস এটা কি আঙ্গুরে জবাব দিতে হইবে না আমরা কি মায়াবাইর মতো এই পরিণতি আঙ্গ ওটো ন আরেকটা মানুষের ফকর চুরি করে জুয়া খেলা তারপরে হাতে ইয়া ওই যে সাব এজেন্ট বটি কিন্তু নানে যে ইয়া স বাদুল্লা স এ বাদুল্লা ফেলাইটা সহজ হবে বাদুল্লার প্রায় 1000 1500 একর সম্পত্তি আছে আপনারা যে খবর নিয়ে দেখেন সমস্ত প্রজেক্ট গুলা সে এই যে বিক্রি করছে বিদেশিদের কাছে গরিব ইয়ার এই যে নতুন এগল কিনি নতুন বেচা জানি আমি অনেক দিন করছি কেউ শুনে না মন্ত্রণালয়কে অনুরোধ করছি সিঁড়ি বানাইছি শুনে না নতুন বেচা জানি প্রজেক্ট যে করলেও তারা নতুন কিনি বাদুল্লা 7000 80,000 টাকা দিয়ে কিনি হাতে 2 লাখ 3 লাখ টাকা করে একদম নতুন বিক্রি করছে কিভাবে করলো বাদুল্লা আর কানাডার যে কে এবার কিন্তু প্রশাসন আছে ইউনো সিল্যান্ড আছে বসুয়ার বাজারে তোয়া বাজার ইজারা জানি যা তোয়া বাজার ইজারা কখনো জানা তোয়া বাজার ইজা 5 তলা বিল্ডিং তাদেরকে জিজ্ঞাসা করলাম এটা কি বাংলু তো দিছে কোনে ইয়ন্তুন তারা মাসোয়া রাখা এই ইউনো সিল্যান্ড থানা দেখেন আজকে কোম্পানি করছে পুলিশ যে দুর্নীতি করছে বাংলাদেশে আর কোথাও এই দুর্নীতি নেই কোথায় দুর্নীতি নেই এত দুর্নীতি বাংলাদেশের আর কোথাও নাই যেটা নোয়াখালীতে চলতেছে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় সম্মান করি কামাল ভাই আপনাদের ভালো মানুষ বলে ঢাকাতে আমরা কর্মী কান্নারা কয় যে হেমিয়া যে মন্ত্রী আমরা বুঝতে পারি না হেমিয়ারে যে মন্ত্রী বানা লাগবে নেত্রী ভালো জানে বানা লাগছে কিন্তু কোনোদিন দেই না আমরা আগে দেখতাম মায়াবাড়ি হেতারা আন্দোলন করছে গাজী গোলাম মোস্তফা মরি গেছে ইন্ডিয়া হ্যাঁ ইন্ডিয়া রোড অ্যাক্সিডেন্টে মরি গেছে গাজী গোলাম মোস্তফা হাসিমুদ্দিন হায়দার পাই হ্যাঁ কামাল মজুমদার মিরপুরে হাবিবুর রহমান মোল্লা এরাই তো আসিল
তারপরে আমাদের আক্তারুল আলম, মুজফ্ফর হোসেন পল্টু, হ্যাঁ, আসাদুজ্জামান কামালের নাম শুনছেন নি কেউ? দেখছেন? আমি তো জনসভা বিজ্ঞানে যেতাম, আওয়ামী লীগ অফিসের সামনে ফিজডালা রাজপথে বসি আমরা মিটিং বিজ্ঞান শুনতাম। যেদিন মালিক উকিল সাহেবের আওয়ামী লীগ অফিসের সামনে মিটিং করতে দেন, তখন পিছনে আমরা সেখানে মাইক খুলি, শামীম ওসমান সহ মাইক খুলি, শামীম ওসমানের কাণ্ডের উপর মাইক দেখছে মালিক উকিল সাহেবের বক্তৃতাদের পিছনে, আওয়ামী লীগ অফিসের, বর্তমান আওয়ামী লীগ অফিসের পিছনে। এ সময় এ কামাল বাইরে কোনায় আছে, আপনি মন্ত্রী হিসেন, ভালো কথা। আপনার কাছে একটা আবেদন করছিলাম আমি, এদের বিচারটা যদি আপনি করতেন তাহলে কোম্পানিগঞ্জে গত 5 মাসে যেগুলো হয়েছে এগুলো হইতো না। আর আপনার ডিপার্টমেন্ট এত বড় দুর্নীতিবাজ, আপনারা এই কনসেপশন দিছে করে কামাল ভাই, আপনি বয়সে আর বহন, রাজনীতি তো আমাদের চাইতে বেশি কাজ করেন না, কর্মী হিসাবে আমরা অনেক কাজ করছি। আপনারা এই কনসেপশন দিছে কোনে, এই যে মানুষে কয় সালিশের গড়, আবার গোল গড় কয়, আর কই এটা টুবা নিয়ে গেছে। 15 দিন হরে হরে সালিশের ডেট, পুলিশের টেয়া, আমিনের টেয়া, আন্ডু গান্ডু যাইছে হেগুনের টেয়া, এই যে সালিশ বাণিজ্য এটা দ্বিতীয়। তারপরে শেয়ার, প্রতিটা সালিশে 2 পক্ষ 200 টাকা করে 400 টাকা একটা শেয়ারের জন্য দিত। এটা বাংলাদেশের উন্নয়নে আছে কিনা জানি না, তদন্ত করেন। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করুন, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অনুরোধ করুন, এই 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 সালিশ বাণিজ্য কিংবা মানুষের উপর আপনারা চালাই দিলেন। হ্যাঁ, সালিশ ঘর বানাইছেন, সালিশ করতে আগে জনপ্রতিনিধির, আগে সমাজের গণ্যমান্য ব্যক্তি, পুলিশের নিচ্ছেন। মানুষ বছরের পর বছর সালিশের কোনো সমাধান নাই, কোনো সমাধান, একখানো সমাধান দিতে পারেন। কি কারবার, লুট করে খেতেছে। পুলিশের বেতন দে, ভাতা দে, তারপরে রেশন দে। আপনি কি খাল দখল করে যেন ঘর করছেন, ঘর করি বা খান, বাঁশ বাদি সেখানে টাকা খান, তারপরে কামারিয়ার ঘর বানাই সেখান থেকে টাকা খান, থানার সামনে ছোট্ট জায়গা হিয়ানিতে আবার ঘর করতে ষড়যন্ত্র করেন, আমি বাধা দিছি, এটা হলো আর অপরাধ। এসপি আরবে গরম, এটাও গরম, আর ইউনো গরম। ওই যে নুটি আয় করছি, যে নুটি কিভাবে বেছে আপনি কি এটা খবর নিয়েছেন? আর ইয়ে তোয়া বাজার কিভাবে ইজারা দিছে, এটা দুইজন আর উপর গরম। দেখেন এই সাকমা, এটার নাম কি? প্রবাদ সাকমা, সুপ্রবাদ সাকমা। এতে পাহাড়ে আমি শুনছি হিয়ানে ইয়ে করতো, সন্ত্রাসী কর্মকাণ্ড করতো। কেমনে কেমনে? হেতে সহকারী কমিশনার ভূমি হয়ে গেছে। হেতে আমাদের নেত্রী বলছে যে তুমি করোনার ভ্যাকসিন এগুলার যাতে মানুষ ভ্যাকসিনটা দেয়, এটা জনসচেতনতা সৃষ্টি করো। আর একটা সমাবেশ দিছি, হেতে যাই সমাবেশটা ভাঙে দিল। বললাম যে এটা তো নেত্রীর নির্দেশে আমি করতেছি। আপনার লগে তো শেখ হাসিনার লগে যোগাযোগ আছে, হিয়ানে যে কথা কাউন এমন গাড়িরে ব্যাঙ্গাই কথাতে শেখ হাসিনার লগে মাননীয় প্রধানমন্ত্রী বলল না, এত বড় আদব। আমি আরো 3 বার বলছি, কোনো পদক্ষেপ কেউ নেই নাই। মাননীয় প্রধানমন্ত্রী বলে না, মাননীয় প্রধানমন্ত্রীকে এত কটাক্ষ করি, এখানে কিভাবে থাকে? কোথায় এখানকার নেতা? কিভাবে থাকে এতে? যে অনেক মিনিট আমাদের আলী মনসুদ্দি সাহেবের সুযোগ্য সন্তান বাদল সাহেবরে বলে নির্দেশ সেখানে কেন যান আপনি মামলায় ফিরবেন। তারপরে এক সাংবাদিকের ডাকি
আমার ডিপার্টমেন্ট আছে, আমার ডিপার্টমেন্টের নির্দেশ আমাকে মানতে হইবে। ওবায়দুল কাদের আর মির্জার নির্দেশ কি মানতে হইব নাকি? এভাবে আমাদেরকে লাঞ্ছিত করে। আমার 2টা আঙ্গুল ভাঙিয়ে গেছে পুলিশে। গত 5 মাস এখানে কি আসাদুজ্জামান সাহেব, আপনারা প্রশ্ন করুন, আপনি কি দায়িত্ব পালন করছেন? আপনার পুলিশেরা এগুলো করতেছে। পুলিশের 2টা আঙ্গুল আমার ভাঙছে। আমি পৃথিবী বল থাকতে 18টা মামলা গেছি বিএনপির ক্ষমতা বলে। পুলিশ আমাদের চোখের দিকে তাকানি কোনদিন, সম্মান করছে। আজকে আমরা মাইর খেয়ে, তারপরে এডিশনাল এসপি শামিমা আমাকে ধাক্কা, ওসিও গাড়ি গেলাস করে। পুলিশ একটা আমার কেউ ভাগলা, কয়েকটা ভাগ হলে কি কেউ আমার সামনে। আমরা এত নিকৃষ্ট গেলাম ক্ষমতায় থাকে। এই ক্ষমতা 12.5 বছর একদিনও শান্তিতে ছিলাম না। বাড়িতে সাইবার আক্রমণ করছে, বিচার পায় না। ওবায়দুল কাদের সাহেবের কাছে বিচার পায় না, নিজামাবাদীর কাছে বিচার পায় না, পুলিশের কাছেও পায় না। এই এসপিরে কোচিং সর্বজন যেটা করছে, হাতে খালি তদন্ত জিজ্ঞাসা রাহাচ্ছা, যেহেতু রাহাচ্ছা সহ করাইছে, বাদলিয়া সহ হেগুন দরুগা টেয়া দিলে আর আত্মীয় তদন্ত রবি ইল্লা আর আত্মীয় হাতে টেয়া খাই সরি গেছে, জিজ্ঞাসা দেখি যে টেয়া খাই চলি যায়। আর এই যে ওসি কজ ও রাহাচ্ছা টেয়া দিব, টেয়া দেওয়াতে কাছে আছে, হাতে ব্যাংক ডাকাতি করছে। ব্যাংকে তুমি 3 কোটি টেয়া খাইছে, তদন্ত চলে, চুরি করে গেছে। খানো কোম্পানিগঞ্জে মানুষ জানে না। এখানে কার ইজ্জত যাইব? মন্ত্রীর ইজ্জত যাইব, ওই মায়ের পরিণতি হইব। দেখবেন, আপনারা খেয়াল করেন, এগুলা শেষ নয়। এভাবে পশ্চা দেওয়া, আমি প্রশাসনকে বলবো, আমার এই বাগিনা নামের কলঙ্ক, এই বাগিনাদেরকে গ্রেপ্তার করেন, অন্যথায় আমি তাদের গিরা ভাঙ্গি ঘরে ঢুকাই খাওয়াম, আমি নিজে খাওয়াম, গিরা ভাঙ্গি, না হলে আমাদের ইজ্জত থাকবে না, ওবায়দুল কাদের সাহেবের ইজ্জত থাকবে না। আর ওবায়দুল কাদের সাহেবের কাছে বলবো, আপনি আপনার সম্মান নষ্ট করবেন না। আপনি দলের সেক্রেটারি, আপনার বাকি নেওয়া, এখানে যা ইচ্ছে তা করবো, অস্ত্রবাজি করব, এখানে ইয়েটা বেচব, জুয়া খেলব, ভূমিকা খেল করব, চাকরি বাণিজ্য করব। কত এই যে একরাম বঙ্গবন্ধুতে চাকরি করে, এই রিভিনিউ কত টাকা লইছে জিজ্ঞাসা কর। নেয়াজপুরের একটা লোক আয় আমার কাছে বসে থাকে, কত টাকা লইছে, চাকরি দিব কই? এইভাবে তারা এগুলো করতেছে এলাকাতে। আপনি এদের ব্যাপারে চুপ থাকেন। একটা সমস্যার সমাধান করেন নাই। আজকে 5 মাস একটা লোক খবর রাখে নাই। আমি আগেও বলছি, এখনো বলতেছি, আমার নামে কয় এতদিন কয় কিনলে, এতদিন কয় এত বিএনপি তুমি টেয়া গেছে, এতে অন্য দলের তুমি টেয়া গেছে, কে তুমি টেয়া গেছে, খাইয়ে গেন করে। আমি আল্লাহকে সাক্ষী করি বলছি, আমার 500 জনে 500 লাখ টাকা দিছে, আর অয়েল উষার আর কারো তুমি সাহায্য হলো না। আর যদি এর বারে কোনো টাকা কারো থেকে নিয়ে থাকি, আমার এখন মৃত্যু হোক, আমার এখন মৃত্যু। আমরা এসব ধান্দা করি, রাজনীতি করি নেই, যার কারণে এখনো সমাজে সম্মান আছে। আমি যদি এদেরকে বাদ দিয়া ওবায়দুল কাদের সাহেবকে নেক্সট নির্বাচনে 70% ভোট যদি না দিতে পারে এই কোম্পানি করছে, আমি হিজরত করব। 70% ভোট এদেরকে বাদ দিয়া, এদেরকে বাদ দিয়া পৌরসভা ভোট করছি, এদেরকে বাদ দিয়া ভোট করছি। এবার যে কয়েকটা অর্থ হয়েছে, এগুলা অর্থ করেন মসজিদের ভিতর। আমি যদি প্রমাণ করতে না পারি, বেগুন অপরাধী, কেউ ভূমিদস্যু,
কেউ মাদক সম্রাট, কেউ চাকরি বাণিজ্য করে, কেউ এই যে আরে লিল্লা বোর্ডিং এর নাম দিতে একাই দিচ্ছে কি দিয়ে লিল্লা বোর্ডিং এর নাম দিই গরিবের আপনার এই যে দিছি এই অটো রিক্সার লাইসেন্স 2,500 টাকা করি, হে 5,000 টাকা করি, হে আর 90 লিছি সেক্রেটারি 90 60-70 গ্রাম করে দিছি, 5,000 করে দিছি, 2,500 করে দিলে দেখেন কত কত নষ্ট। হাতে এগুলো আত্মসাইট আমি দিতাম, এটা কত নষ্ট। 10 টাকা সালাম দেয়, বসে বসে এখানে অস্ত্রবাজি করে। এর আগে অস্ত্র তবে কোনায় আছে, যখন ডিএমসিএমে তাণ্ডব করছে হিসেবে অস্ত্র তবে এখন কোনটা আছে, আর বিরুদ্ধে 2,000 গুলি করছ, কোন বিচার পাই না, হাত সবার মানিবেল্লা আস বিচার পাই না, 110টা কর্মীকে গুলি করছে বিচার পাই না, একতরফা মামলা করছে 17-18টা, 2টা মার্ডার কেসে আমার ছেলেমেয়েরা মামলা করছে, একটা মার্ডার কেসে 164 জন, 164 জন মানুষের গিয়ে হত্যা করছে। আমি প্রমাণ করাম, আমি আইবার আগে আপনারা প্রমাণ পাইবেন, এই 2টা হত্যাকাণ্ড বাদুল্লা আর হচ্ছে করছে, এটা আপনারা প্রমাণ পাইবেন। যাদের পরিবারের মানুষ মারা গেছে তারা করবে। আমি এই হত্যাকাণ্ডের বিচার চাই, বিচার বিভাগীয় তদন্ত করি, যদি আমি দোষী সাব্যস্ত হই আমার বিরুদ্ধে ব্যবস্থা নেন, এটা চলতে দেওয়া যায় না। আর কোম্পানিগঞ্জকে অস্ত্রমুক্ত করেন, আমার ছেলের কাছে অস্ত্র থাকলে অস্ত্র বাহির করেন, এখানে শান্তি আমরা চাই। আমরা গত 12.5 বছর আমি এখানে ডাকাতি হইতে দিই নেই, চুরি হইতে দিই নেই, কোনো সন্ত্রাস ছিল না, চাঁদাবাজি ছিল না, এখন এগুলো শুরু হয়েছে। আমি মাদক দোকান সব বন্ধ করে দিছি, এখন আবার খুলে দিচ্ছে প্রশাসনের ছত্রছায়া, সব খুলে দিচ্ছে। এই অবস্থা এখানে চলতেছে, এটা কি চলতে দেওয়া যায়? আমরা অন্যায়ের বিরুদ্ধে আসি, ইনশাআল্লাহ থাকবো। আর ছাত্র রাজনীতির বিষয়ে একটু কথা বলি। ছাত্র রাজনীতি হারে কোথায় গেছে? কত হাজার হাজার নেতা বানা টেয়া লইলি, আমরা আলাউদ্দিন নাসিম আছে না, হাতে হইলি যে বড় সিন্ডিকেট, এটা টাকা লইলেই ছাত্র নেতা বানায়। ছাত্র রাজনীতিতে অনেক নেতা কর্মী নেই, নেতা নেতা লাগা এগারে কর না, ফুস্তার লাগাবে লাগে একটা লাগাই এত নেতা। হ্যাঁ, মিছিলের গা দেখলাম ঢাকা ইউনিভার্সিটি কিছুদিন আগে, অনেক আগে মিছিলের গা দেখলাম, বিরাট মিছিল। আগে দিন নেতারা কিছু মেয়ে আছে, এগুলো স্লোগান দেয় আগে দিন কত 100 স্লোগান দেয়, আর হিসে এগা ঠেলের কি কিছু বুঝছেন হলো বলে ঠেলাঠেলি করে আসে ইয়ার হিসেবে ওই এগুলো টাকা দেখে, সামনের নেতা যেগুলো আছে সেগুলো কোনো দেখেননি, আস্তে হারে চলে যান। এটা বলে মিছিল, এটা বলে রাজনীতি। কত নেতা বানায় দেখছি, টেয়া লই 100 গাছ জায়গা 2,000 নেতা, সহসভাপতি আত্মমনে হাস্য, এক দলের ব্যাগ দলের একই অবস্থা, হাস্য। আনন্দ নোয়াখালীতে বলে হাত ছুটি আর হোলারাও বানাইছে, আর কিছু ওটা তোদের কোনো কিছু কইছে কে তোমার, কিন্তু সহসভাপতি বেলা যা বেড়া তুই যে ঢাকার সদস্য ইউনিয়নে থাকবে, নাহলে সদস্য না থাকলে সেখানে যে মিছিল করবে আড়ুবাঙ্গা বেড়া। এ রাজনীতি দেখে, এরা কোনো লেখাপড়া করে, লেখাপড়া আছে, নেত্রী এখন সিস্টেম করছে যে মেধার যোগ্যতা দিয়া তুমি চাকরি দিতে হবে, এটা ভালো করছে। মেধাবীরা যদি এই সরকারি চেয়ারে না বসে তাহলে দেশ চলবে নাকি? হ্যাঁ, আনফোড়া লোক দিকে দেশ চলবো, ভালো সিস্টেম করছে নেত্রী। কিন্তু আঙ্গ হ্যাঁ, বাংলাদেশ ছাত্রলীগ মুজিবের সৈনিক স্লোগান দে, হাতে নাকি লেয়া কথা মোবাইল দেখা রাত্রে হইলে চা দোয়ান, কিছু কিছু আছে হ্যারে গাঞ্জা
ট্যাবলেট এগুলা খান। আর আমরা শক্তি, আমরা বল, জাতীয়তাবাদী ছাত্র দল, হেতাটা গেলে এওয়া করেন, হ্যাঁ হেতা করে লেওয়া নাই। লেয়া হওয়া আন্ডামি গান্ডামি, অস্ত্রবাজি, মুস্তানি, যেতেই করক ইসলামী ছাত্র শিবিরের ছেলে মেয়েরা লেখাপড়া করে, ঠিক নেই? তারপরে আর করে কনে হিন্দু ছেলেরা করে চাকরি, এগুনে হায় হিন্দু ছেলে মেয়েরা করে, তারা চাকরি পায়। এখন যাই দেখেন প্রত্যেকটা জায়গায় শিবির এবং হিন্দু ছেলেরা আছে, অন্যরা নাই। আমরা শক্তি, আমরা বল, হ্যাঁ জাতীয়তাবাদী ছাত্র দল, বাংলাদেশ ছাত্রলীগ, মুজিবের সৈনিক, কিছু নেই, লেয়া নাই, হওয়া নাই, কিছু নেই। এই যে আঙ্গু কোম্পানিগঞ্জে দেখেন যারা এই যে গুরুত্বপূর্ণ পর্যায়ে আছে, এদের মধ্যে দেখেন এই আমি আপনাদেরকে কয়েকটা নাম বলি, অত্যন্ত কষ্টের ব্যাপার এই বিষয়গুলা। যে রিয়াজ হামিদুল্লাহ, শ্রীলঙ্কার হাইকমিশনার, শিবির। তারপরে নুরুল আফসার, অতিরিক্ত সচিব, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, কাস্টমস, শিবির। তারপরে ইনকাম ট্যাক্স, ভ্যাট ও অর্থ মন্ত্রণালয়ের নুরুল আফসার, অতিরিক্ত সচিব, শিবির। আমার এলাকার মোহাম্মদ ইসমাইল, এত তো শিবির, তো শিবির সিটাং ইউনিভার্সিটি ইউনিয়নে করতো, সন্ত্রাস করতো ইসমাইল। হেতে কলেজ একখান করছে, ইসমাইল কলেজ, তে আছে কোনটা, হেতে টাকা পাইছে কোনায়, হেতের শ্বশুরে তারা লেখাপড়া করাইছে, করাই তার মেয়ে বিয়ে দিছে, বাপের ব্যবস্থা আসল না ভাই। হেতে কলেজ করছে কিভাবে, হেতে এত টাকা মালিক কিভাবে বয়স, হেতে কত টাকা বেতন হয়, একজন সচিবের বেতন ৭৭,০০০ টাকা। এগুন দিয়ে এত ফ্যামিলি চালা ঢাকা, কলেজ কেন করছে, এত সম্পদের মালিক কেন হইল? হেতে কিয়া বয়স্ক ভাতা ও বিধবা ভাতা দে, আর ভালো জায়গাত আছে, হ্যাঁ ভালো জায়গাত আছে, ৫০০ টাকা কোনো গাড়ি দিই, অর্ধেক হাতে খাইলে কি কিছু বুঝছেন। হাতে হইলে যায় জমাতের ইসলামী ছাত্র শিবিরের ক্যাডার আছে আমাদের মুজিব কলেজে। তারপরে মাহফুজ, হাতে কদিন আগে রিটায়ার্ড করছে আপনাকে মুসাফুদের, হাতে শিবির হাতে মাহফুজ ইয়েতে আসিল, এই যে কৃষি মন্ত্রণালয় বিএডিসি বোর্ড মেম্বার আছিল, অতিরিক্ত সচিব। তারপরে শওকত হোসেন শাহিন, ওই পেশকারে বাড়ি, যুগ্ম সচিব, শিক্ষা মন্ত্রণালয়, হাতে কি শিবির না, ওই ফেনীর আসিল, ম্যাজিস্ট্রেট আসিল, কনানে টিও আসিল, হাতে যুগ্ম সচিব, হাতেও শিবির। তো আঙ্গ দলের বিএনপির কোন আছে ইয়ানে দেখানছে, আছে একটাও নাই, একটাও নাই। তাহলে দেশ কারা চালায়, দেশ কারা চালায়? দেশ অন্যদিকে যাইতো না, কোথায় যাব? এগুলা আমাদের নীতি নির্ধারণী মহৎ বুঝা উচিত, দেখা উচিত। আমি চোখে আঙ্গুল দিয়ে দেখা দিতেছি। আরেকটা জিনিস আমার বিবেকে নাড়া দিই, এই যে জনতার মঞ্চ করছে মহিউদ্দিন খান আলমগীর, এটা কি বালাকাম করছেন? জনতার মঞ্চ, তোরা শপথ কিয়া করছ, তোরা তো শপথ ভঙ্গ করছ, তোরা দেশদ্রোহী। যারা জনতা মঞ্চ করছ, তোরা আওয়ামী লীগের পক্ষে করল, মুক্তিযুদ্ধের পক্ষে করল, তোরা এটা রাষ্ট্রদ্রোহী কাম করছ। তারপরে যা তারা এই যে উত্তরা ষড়যন্ত্র করছে বিএনপির পক্ষে, এটা কি বালাকাম করছেন? এটা কি বন্ধ হওয়া উচিত না? এটা কি শপথ করছে, কি শপথ করি তারা এই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে বসে, তারা তাদের শপথ ভঙ্গ করে না, এটা রাষ্ট্রদ্রোহিতার
সমতুল্য অপরাধ, এগুলা বন্ধ হওয়া উচিত। সরকারি কর্মকর্তা, তুমি সরকারি কর্মকর্তার দায়িত্ব পালন করিবে। দেখেন, আমরা কেউ কেউ নিজেরা অসাম্প্রদায়িক বিষয়টা বড় কঠিন, এটা এত সোজানো আয় আপনি করে কইবেন ইয়ানে যাতেনরা আছেন এতাঙ্গের মধ্যে আওয়ামী লীগের 90% লোক সাম্প্রদায়িক। কি লেখো হিন্দু কোনকার লোক বেজা লইলে ক ডেরা, যাতে ডেরা কয় হাতে সাম্প্রদায়িক ন সাম্প্রদায়িক। হ্যাঁ, আর কেমনে কই আঙ্গ মন্ত্রী ইয়ে গেছে, এটাতে কি কয় ফিএস। হ্যাঁ, এতে কিয়া গৌতমের নাম চিনি। আর এসে কতিবে হিন্দু কোনকার কাগজ লই গেলে, এই দেখেন এত নাম কি নারায়ণ নেই? হ্যাঁ নারায়ণ। এই হ্যালো নারায়ণ, আমাদের ছেলে, এটা মন্ত্রী মহোদয়ের বিশেষ অনুরোধ, এটা করতে হবে, এটা করিয়ে দেন। আর মুসলমান কোনকার লই গেলে হাতে এটা ফাইলে গে আছে, এটা ইটে ঢুকায় কি রে আমি এটা ইটে ঢুকান কা, এটা করে দিব, অসুবিধা নাই। আপনি এগুলো নিয়ে চিন্তা করিবেন না, আমি কখনো এগুলা করি না। হাতে বাতই বেচা যায়, কেমনে বেচা যায়? জাহাঙ্গীরা বাদ টান দিয়ে নে বাসা তুন হাতে খাবায়, হাতে জাহাঙ্গীরে খাবাইলে হাতের কাম বেগিং করে, হাতে জাহাঙ্গীরে হুইচালো, হাতে খাই ভাত খাবায়। আর হুইচা করে দেখি না আল্লাহ করতে পারে, বৃত্তি দিয়ার ব্যাপার আয় করতে ইত্যান হাসা কথা কইলে অন্ধসুর জুইল্লা হলো উদ্ধারে কোনটা উঠেছে দাপ্তা সেলিমা আঙ্গ কর্মী এগিয়ে আইসেনি মাইজদি প্লট 3 কোটি টাকার প্লট দাপ্তা সেলিমা পাইছে। তারপরে বাতিল আইসে 3 কোটি টাকার প্লট, এগুনে কোম্পানিগঞ্জের বড় বড় কাম দেখবেন এগুনের কাছে। আজ যদি প্রমাণ নকর দিতে আমি হিজরত করুন, বড় বড় কাজ দেখবেন এখানে আছে। ঢাকাও তদবির করে কেউ ওই নারী সেই নারী, ওই নেত্রী সেই নেত্রী তদবির করে হেতা করলা। আমি নিরীহ কর্মীরা কেয়া নেই, হেতা করলা কেয়া নাই। সেলিমা ডাক্তার সেলিমা 2 লাখ টাকা হায় পেলে তুমি প্রতি মাসে। ডাক্তার সেলিমা আয় কইছি তুমি যদি হাতে রেদ আগামী মাসে উঠে আয় 10 জনের নাম দেবো, সেগুলো দিতে হইব। ন দিলেও ওবায়দুল কাদের সাহেবের বিরুদ্ধে আন্দোলন। এটা কিয়া এগুলা কি চলে? তারপরে মতিনে এগিয়ে আছে, মন্ত্রী মহোদয় ধরা দিছে ইয়ার সময় 111 পরে ধরা দিছে, এতে ধরা দিয়ে তো গুঞ্জি গেছে। মন্ত্রী মহোদয় যেদিন জেলে তো বার হয়েছে এ ফাঁকে আয় আসিলাম আল্লাহকে দুটো জায়গায় আমি বলা মধ্যে নিতাম তো কত টেয়া হয়েছে আর বাহানা মতো খাচ্ছি। সে সময় কুত্তার মতো খাড়ি আজকে 2000 গুলি, কুত্তার মতো খাড়ি আজকে সবার মারি গেল। কুত্তার মতো 50টা নেতাকে গ্রেপ্তার করছে, খালি গ্রেপ্তার করে না ফিরেছে থানাত নি হিসেবে ফিরেছে থানার দড়ি নিচে হিজরত করুন। ওই যে দুলারে যেরকম আদর করে এরকম আদর করছে, আদর করেই হারাইছে। 2টা খুনের মামলা আগ্রহ বিরুদ্ধে, এটার বিনিময়ে এটা পাইছি। মতিনা হলা 200 মেয়ের চরিত্র নষ্ট করছে, চাকরিল্লা আছে এদের কাছে, 3টা বিয়ে করছে, 3টা ফ্ল্যাট তারপর ফিজিক্সিয়াও লাইজা হিজার ফ্ল্যাট ঢাকা। এখন দেখবো না মন্ত্রীর ভিজিলিং কার্ড যদি মন্ত্রিত্ব থাকে আর জিজ্ঞা কাটিয়ে লাগে, হয়তো মন্ত্রীর লগে দেখা আছে কিন্তু কোয়ান থাকতে পারে। দেখবেন এখানে নতুন দেখবেন এখানে নতুন ফিজিক্সিয়া ডাক্তার হেলিনা জাহাঙ্গীরা জুইল্লা তারপরে মতিনা এগুলো তো নাসিরা, ওই যে কিয়া ফিয়ার না কিয়া নাসিরা, তারপরে মহিদুল্লাহ এগুলো তো নিল হেমিয়ার ব্যাগ ভিজিটিং কার্ড এগুলোর কাছে কাম কিয়া। আর একজনের কোয়ান বার করে দিছে, কোয়াম নেগেন লাগলে রানাইল কিন্তু কি কাম, আমি কোনো অফিসে যাইনি, কোনো
কেউ কটিরবি না, অফিসে গেছি তদবির করছি, দুই একখানে কাজ ইয়া চাকরি লিয়ে গেছি, ওলা এনে চাকরি দিবার লাই অন চাকরি দিতে, এটার বিকল্প নাই, কোনো সুযোগ নাই এটা থেকে আপনাদেরকে সরিয়ে যাবে। তবে আমি আজকে নেত্রীর কাছে আহ্বান জানাবো, আপনি এই কোম্পানিগঞ্জের বিষয়ে কেউ কিছু করবে না। আমি জানি আপনি বিচার বিভাগীয় তদন্ত করি, যদি আমি দোষী সাব্যস্ত হই, আমার নেতাকর্মীরা দোষী সাব্যস্ত হয়, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে, নাহলে গ্রেপ্তার টেপ্তার আইন হল আইন যদি কিলাইলে আয় কিন্তু এখানে দরকার হলে নিজের জীবন বিসর্জন দিয়ে গেলাম দিকমুজে। এটা আমি নেত্রীর কাছে বিচার দিছি, বিচার হাইন এটা আর বুকুরি বলে দিব যা জীবন বিসর্জন দিয়ে আঙ্গ আর কি করব, কত ফিরে খাম। আওয়ামী লীগ ক্ষমতা বিএনপির আমার আঙুল সাহস করানো কাজ কাছে আছে, আওয়ামী লীগ ক্ষমতা আর আঙুল ভাঙিয়ে বিচার হাইন আর ভাই বলে কি মন্ত্রী বিচার দিয়ে দিয়ে তদন্ত করেন, যদি আমরা দোষী হই, আর নাহলে এর আগে ধরতে নিতেন, আর যখন ধরছে না কিন্তু সাহায্য এখন এখন ইয়ে না করে, এখন যদি অপরাধী হয় তাকে বিচার থানার যা তাদের হিন্দের উপরে ইয়া ফাঁসার উপরে ইয়া অস্ত্র, আর সাংবাদিক হলে কয় দেখছেন লাগে যে বাংলা ভাই যেভাবে থানার জায়গা ইচ্ছা 71 মদ গায়ে ওসিস রাহাচ্ছা বাদুল্লা মুঞ্জা ছোট ভাই বড় ভাইও নেই। এটা কোনটা, কোন সিস্টেম? এই যে স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব আপনি দেখেন, যদি আমি মিথ্যা কথা বলি আপনার কাছে দরখাস্ত দিছি, আপনি আরো নিজে কোছেন দেখুন, তারপরে আঙ্গ হোলা করলে জামিনের লাই গেলে টেয়া দিলেও ফিফিয়ে অপোজ করে, হাতে এক রান্নার 5-6টা কুকুর। কালিকে আইন কছি, আইনমন্ত্রী মহোদয় কছি এখানকার ফিফির বিরুদ্ধে, কালিকে সকালে ওইটা এত বিরুদ্ধে তদন্ত করুন, কি তদন্ত করে এটাও আইন অপেক্ষায় আছে। হাতে টেয়া ব্যাগে তুমখা ওই এক কান্না লাগা দিছে, ওখানে যাবিনি ঠিক না, হাতে ওখানে যাবিনি যায় 19 তারিখে একখানে যাবেন দি বাদল্লা, এই 25 তারিখে ডেট দিছে আর 2 জনে যাবিনি, 2 ঘন্টা হবে হাতে যাবিনি গেছে কিরে। আর আঙ্গগু নিয়ানের সপ্তাহের পর সপ্তাহ হয়ে দিছে, কোনো খবর নাই, সেখানে যাবেন না। এটা কোন আদালত, এটা কোন এই যে ইয়া, এটাকে কি কয় অন বলে বিচার বিভাগের কি স্বাধীনতা দিছে, তাহলে বাদুল্লার 2 ঘন্টা হবে কেন মামলা দাবি দিয়েছে, এটা তদন্ত করতে হবে আইন মন্ত্রণালয়। 2 ঘন্টা পরে বাদুল্লার 2টা কেসে কিভাবে জামিন তাদের বাইর করলো, সে খুনি, সে 2টা খুনে যদি প্রমাণিত না হয় আমি হিজরত করুক, পরিশেষে আমি অন্যায় অবিচার অসত্যের বিরুদ্ধে কথা বলছি, বলবো। আমি যতদিন বেঁচে থাকবো সত্য ও ন্যায় প্রতিষ্ঠার জন্য কাজ করব। আমি কারো রক্ত চক্ষুকে ভয় করি না, সত্যের কাছে কবু নত নাহি হবে শির, ভয়ে কাঁপে কাপুরুষ লয়ে যাবে বীর। আপনারা জানেন ভারতের পিতা মহাত্মা গান্ধী বক্তৃতা দিচ্ছিল ভারতে একটা জনসভায়, স্টেন গানের গুলিতে তার বুক জাজদা হয়ে গেছে। ভারতের নেত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী ব্যায়াম করছিল 22 সীমানা, সেখানে তার দেহরক্ষী শতবন্ত সিং এর গুলিতে তার বুক জাজদা হয়ে গেছে। নেতাজি সুভাষ চন্দ্র বসু ভারতের মাটি ছেড়ে কোথায় চলে গেছে, ভারতের জনগণ আজও জানে না কোথায় তাকে সমাধিস্থ করা হয়েছে। বাংলাদেশের নেতা বঙ্গবন্ধু, যিনি দীর্ঘ 23 বছর বাঙালি জাতির জন্য সংগ্রাম করেছে, 14 বছর কারাগার থেকে কারাগারি ঋণ কেটেছে, 3বার ফাঁসির কাছতে গিয়ে বাঙালি জাতির জয় গান গেয়েছে, সে নেতাকে সপরিবারে বাংলার মাটিতে হত্যা করেছে। পাকিস্তানের নেতা জুলফিকার আলী ভুট্টো, অক্সফোর্ডের মেধাবী ছাত্র সুলতান বেহের অধিকারী,
সুন্দর সুশ্রী এ মানুষটির সাথে প্রেম করার জন্য অক্সফোর্ডের মেয়েরা পাগল হয়ে গেছে যেত। তার বাড়ির সীমানা, জুলফিকার আলী ভুট্টোর বাড়ির সীমানা অতিক্রম করতে পাকিস্তানের সবচেয়ে দ্রুতগামী ট্রেনের 7-8 ঘন্টা সময় লাগে। সেই জুলফিকার আলী ভুট্টোকে ফাঁসির মঞ্চে জীবন দিতে হয়েছে। যে সাপুয়ে সাপ নাছা সর্বদংশনে তার মৃত্যু হয়। যে মাঝি পদ্মাতে নৌকাবায় পদ্মা নদীতেই তার সলিল সমাধি হয়। আমরা যারা রাজনীতি করি এর মতো মৃত্যু হবে জানি, মানুষের ভালোবাসা নেই, মানুষকে ভালোবেসে মানুষের সুখ দুঃখ হাসি কান্নায় থেকে যদি মৃত্যুবরণ করতে পারি সে মৃত্যুর সার্থকতা আছে। পরিশেষে বলবো, যদি কাগজে লিখো নাম কাগজ ছিঁড়ে যাবে, যদি পাথরে লিখো নাম পাথর খুঁড়ে যাবে, যদি হৃদয়ে লেখো নাম সে নাম রয়ে যাবে। কার নাম হৃদয়ে রাখতে হবে? বঙ্গবন্ধুর নাম, যিনি বাঙালি জাতির স্বাধীনতা দিয়ে গেছে, অর্থনৈতিক মুক্তির পথ রচনা করে গেছেন বঙ্গবন্ধু। সপরিবারে 1975 সালে সাম্রাজ্যবাদের এদেশীয় কুত্তা মুস্তাকের নেতৃত্বে বাড়িয়া জল্লাদেরা যাকে সপরিবারে নৃশংসভাবে হত্যা করেছে। রাজনীতি করতে বঙ্গবন্ধু কি অপরাধ করেছে? তার 8 বছরের শিশুপুত্র শেখ রাসেল চিৎকার করে বলেছিল, সাসারা আমাকে মায়ের কাছে নিয়ে যাও, আমাকে মায়ের কাছে নিয়ে যাও, আমাকে মায়ের কাছে নিয়ে যাও। ঘাতকেরা এই তার করুণ আত্মনাদ শুনেনি, স্টেন গানের গুলিতে তার বুক যাত্রা করে দিয়েছে, তার মাথা যাত্রা করে দিয়েছে, তার মাথার মগজ এখনো 32 নম্বর বাড়িতে দেওয়ালের সাথে লেগে আছে। আমি আজকে অনুরোধ করবো আপনাদের কাছে, যারা আমার এই লাইভ শুনছেন, যে দল করেন, আপনারা শেখ হাসিনাকে পছন্দ না করলে হৃদয়ে রাখবেন, আমাকে পছন্দ না করলে হৃদয়ে রাখবেন, কিন্তু বঙ্গবন্ধুকে হৃদয়ে রাখবেন, শেখ রাসেলকে হৃদয়ে রাখবেন। 75-এর 15 আগস্ট কাল রাত্রিতে যাদেরকে হত্যা করেছে নৃশংসভাবে তাদেরকে হৃদয়ে রাখবেন। না হলে আমরা বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না। যতদিন রবে পদ্মা মেঘনা গৌরী যমুনা বহমান, ততদিন রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান। দিকে দিকে আজ অশ্রু গঙ্গা রক্ত গঙ্গা বহমান, নাই নাই বয় হবে হবে জয়। জয় মুজিবুর রহমান, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী।